আকাশ, আর এক পাও সামনে আগাবি না। ওই দরজা থেকে বিদায় হ। তুই কি ভেবেছিস অফিসের মতো এখানেও তোর ফাঁকিবাজি চলবে? ওরে আমার কড়া বস, অফিসে না হয় ম্যাম বলে ডাকতাম, কিন্তু এখন তো আপনিই আমার অর্ধাঙ্গিনী। আর বাসর রাতে স্বামী তো বসের চেয়েও বড় হয়। কি ম্যাডাম, আপনার অফিসের ফাইলগুলো তো চেক করেছেন, এবার একটু নিজের স্বামীর দিকে নজর দিন না। আকাশ হঠাৎ এক ঝটকায় অনামিকার কোমর জড়িয়ে ধরল। অনামিকা অপ্রস্তুত হয়ে আকাশের বুকে ধাক্কা দিতে লাগলো। আকাশের এই জবরদস্তি আর দুঃসাহস অনামিকার কল্পনার বাইরে ছিল। অনামিকা আর্তনাদ করে ওঠে। উফ, ছাড়, কি করছিস এসব? হাত ছাড় বলছি আকাশ। একদম অসভ্যতা করবি না, আমি তোর বস, মনে রাখিস। আকাশ অনামিকাকে দেওয়ালের সাথে চেপে ধরে ওনার চিবুক উঁচিয়ে ধরল। বস তো অফিসের চার দেয়ালের ভেতর। এই ঘরে আমি আপনার রাজা আর আপনি আমার রানী। আপনার এই লাল লিপস্টিক মাখানো ঠোঁট দুটো যখন অফিসের মিটিংয়ে আদেশ দেয়, তখন আমার যা ইচ্ছা করে না, আজ সেই ইচ্ছাগুলো সব পূরণ করব। ছাড় বলছি। তুই একটা অভদ্র লম্পট ছেলে। তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? আমার বাবা তোকে পছন্দ করেছে আর জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু আমি তোকে কখনো মেনে নেব না, মনে রাখিস। তুই এই বাসার মেহমান ছাড়া আর কিছুই নস। আকাশ একদম শান্তভাবে অনামিকার কানের লতিতে একটু কামড় দিয়ে ফিসফিস করে বলল, মেনে নিবেন না? ওরে বাবারে, তাহলে তো আমার জেদ আরও বেড়ে গেল। আপনি যত দূরে ঠেলবেন আমি তত বেশি আঠার মতো লেগে থাকব। আর মেহমানরা তো ড্রয়িং রুমে থাকে, স্বামীরা থাকে একদম হৃৎপিণ্ডের ভেতরে। আমি আপনার স্বামী বলেই তো ড্রয়িং রুমে না থেকে এই যে আপনার রুমে একেবারে আপনার কাছে চলে এসেছি। আজ আপনার এই গম্ভীর মুখোশ আমি খুলেই ছাড়ব। অনামিকা প্রচন্ড জোরে আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ওনার চোখের জল আর রাগ মিলে একাকার হয়ে গেছে। ওনার ভারী বেনারসিয়ার গয়নাগুলো এখন ওনার কাছে শেকলের মতো মনে হচ্ছে। আকাশ সোফায় আয়েশ করে বসে পড়ল। আসলে অনামিকা চৌধুরী হলো আকাশের অফিসের বস। নামটা শুনলেই অফিসের ইন্টার্ন থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত সবার বুক কাঁপে। অথচ আজ সেই বাঘিনী অনামিকা লাল বেনারসি পরে নিজেরই বেডরুমে বন্দি। ঘরের চারিদিকে রজনীগন্ধার ঘ্রাণ, কিন্তু অনামিকার মনে কেবল বারুদের গন্ধ। তার চেয়ে 5 বছরের ছোট অফিসেরই জুনিয়র কপিরাইটার আকাশের সাথে তার বিয়ে হয়েছে। অনামিকার ডিভোর্সের পর তার বাবা এক প্রকার জেদ করেই এই বিয়ে দিয়েছেন। বেডরুমের দরজা খোলার শব্দ হলো। আকাশ ভেতরে ঢুকলো। পরনের সাদা পাঞ্জাবি, মুখে সেই চিরচেনা তেরা হাসি। অনামিকা তাকে দেখেই বিছানা থেকে উঠে দাঁড়ালেন। আকাশ মুচকি হেসে দরজাটা লক করে দিল। আর তারপর থেকেই দুজনের জোর লেভেলের তর্কাতর্কি ধস্তাধস্তি হচ্ছে। কি ম্যাডাম, হাঁপিয়ে গেলেন নাকি? বসগিরি কি তাহলে শুধু মুখেই? শারীরিক শক্তিতে তো আপনি একটা বাচ্চাও না। আচ্ছা ঠিক আছে, আপনার মান সম্মান আজ বাঁচিয়ে দিলাম। আমি কিন্তু জবরদস্তি করে প্রেম করায় বিশ্বাসী নই, তবে আপনাকে টিচ করতে আমার যা লাগে না। তুই এক্ষুনি এই ঘর থেকে বের হ। আমি তোর মুখ দেখতে চাই না। কাল সকালে অফিসে গিয়ে আমি তোর ট্রান্সফারের ব্যবস্থা করব। আকাশ হাই তুলে বারান্দার দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে, ট্রান্সফার? ওরে বাবা, তাহলে তো অফিসেও দেখা হবে না। আচ্ছা যান, আমি আজ বারান্দাতেই শুচ্ছি। চাঁদের আলোয় আপনার ওই রাগী মুখটা মনে করে একটা কবিতা লিখব। গুড নাইট মাই ডার্লিং বস। আকাশ গিয়ে বারান্দায় শুয়ে পড়ল। অনামিকার রাগে তখন শরীর রিরি করছে। সে কি করবে বুঝতে পারছে না। আকাশ ছেলেটা গরিব কিন্তু খুব ট্যালেন্টেড, সেই কারণেই তার বাবা তাকে পছন্দ করেছে। কিন্তু অনামিকার এখন একটাই চিন্তা, কি করে এই জঞ্জাল থেকে সে মুক্তি পাবে। এই ছেলে যা তেরা, তার কি হাল করে কে জানে। রুমে গিয়ে দরজা লক করে অনামিকা শুয়ে পড়ে। বারান্দার দিক থেকে নাক ডাকার শব্দ আসতে থাকে। অনামিকা বেশ বুঝতে পারে আকাশ এতক্ষণে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে। অসভ্য ইতর, বিলাই বান্দর, আমাকে বিরক্ত করে এখন নাক ডাকা হচ্ছে। অনামিকা চৌধুরীকে বিয়ে করেছিস না? তোর জীবন আমি তেজপাতা বানিয়ে দিব। দেখি শালা, অপেক্ষা কর কেবল।
পরদিন সকালে চৌধুরী বাড়িতে হুলুস থুলুস শুরু হলো। অনামিকার মা শাইলা বেগম আর বাবা মোজাম্মেল সাহেব নাস্তার টেবিলে অপেক্ষা করছেন। সাথে আছে অনামিকার ছোট বোন অন্তরা, যে সারাক্ষণ টিকটক আর আকাশের সাথে দুষ্টুমি নিয়ে ব্যস্ত। অন্তরা নাস্তার টেবিলে বসে বলে, ও ভাইয়া, কাল রাতে কি ম্যাডামের বকা খেয়েছো নাকি বসের আন্ডারে ওভারটাইম ডিউটি করলে? অন্তরা, বড়দের সাথে এসব কি কথা? আকাশ বাবা, রাতে ঘুম হয়েছে তো? অনামিকা কি বেশি ঝামেলা করছে? আকাশ ডিমপোচ খেতে খেতে হাসি মুখে বলে, না না খালোজান, মানে আব্বা, অনামিকা তো অনামিকা তো খুব কেয়ারিং। সারা রাত শুধু অফিসের প্রেজেন্টেশন আর প্রমোশন নিয়ে কথা হলো। বাসর রাতেও ওনার মাথা থেকে অফিস নামে না। অনামিকা তখন সিঁড়ি দিয়ে নামছিলেন। আকাশের কথা শুনে ওনার পিত্তি জ্বলে গেল। তিনি এসে গটগট করে নাস্তার টেবিলে বসলেন। আজ ওনার পরনে একটা ছাই রঙের শাড়ি, চশমাটা চোখের উপরে ঠিক করা। আব্বা, আমি আজই অফিস থেকে কাজ শুরু করেছি। আর আকাশ, তুই আমার সাথে গাড়িতে উঠবি না। তুই তোর বাইকে অফিসে যাবি। অফিসের গেটে যেন তোকে আমার আশেপাশে না দেখি। আকাশ চোখ টিপ দিয়ে বলে, ইয়েস ম্যাম, আপনার হুকুম তো শিরোধার্য। তবে গেটে দেখা না হলেও কিউবিকলে তো দেখা হবেই। তখন কি একটা কফি পাওয়া যাবে আপনার হাতে? আকাশ, জাস্ট গেট আউট। অনামিকা নাস্তা শেষ করে অফিসে চলে গেল। অফিসে পৌঁছতেই দেখা গেল অফিসের বড়বাবু কাশিম সাহেব আর গসিপ কুইন তানিয়া গেটে দাঁড়িয়ে। তানিয়া অনামিকার খুব কাছের সহকারী, কিন্তু সে সুযোগ পেলেই খবর রটায়। ম্যাম, আপনার নাকি বিয়ে হয়ে গেল শুনলাম, আর আমাদের বললেন না কার সাথে হলো বিয়ে? কে সেই ভাগ্যবান? এটা পার্সোনাল ম্যাটার তানিয়া, তুমি ফাইলগুলো টেবিলে রাখো। আকাশ আজ অফিসে এসেছে। আকাশ? হ্যাঁ, ও তো ক্যাফেটেরিয়ার সবাইকে ট্রিট দিচ্ছে ওর বিয়ে উপলক্ষে। অনামিকার মাথা ঝিমঝিম করতে লাগলো। আকাশ কি তবে সবার সামনে বলে দিচ্ছে সব? তিনি দ্রুত ক্যাফেটেরিয়ার দিকে হাঁটতে লাগলেন। সেখানে গিয়ে দেখলেন আকাশ টেবিলের উপর দাঁড়িয়ে বলছে, বন্ধুরা, আমার বউ কিন্তু জঘন্য রাগী, কিন্তু ওনার মনটা একদম মাখনের মতো। আকাশ, আমার কেবিনে আয় এক্ষুনি। অনামিকার রাগে গজগজ করতে করতে নিজের কেবিনে ঢুকলেন। ওনার গায়ের পারফিউমের কড়া গন্ধ আর গাম্ভীর্য পুরো করিডোর ঠান্ডা করে দিল। ঠিক 2 মিনিট পর আকাশ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ওর পরনে একটা নীল শার্ট, হাত দুটো গোটানো, মুখে সেই চিরচেনা আলগা হাসি। সে ঢুকেই অনামিকার একদম সামনে রাখা চেয়ারটাতে নবাবী ভঙ্গিতে বসে পড়ল। অনামিকা টেবিলে চড়ে থাপ্পড় দিয়ে বলে, আকাশ, তোকে কতবার বলেছি আমার পারমিশন ছাড়া ভেতরে আসবি না? আর বাইরে এসব কি নাটক করছিলি তুই? তুই কি সবাইকে বলে দিচ্ছিস আমাদের বিয়ের কথা? আকাশ আয়েশ করে অনামিকার টেবিলের ওপর রাখা পেনটা নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, আরে অনামিকা, রাগ করবেন না। আমি তো শুধু বললাম আমার বিয়ে হয়েছে। বউকে সেটা তো বলি নাই। আপনি তো নিজেই চিল্লাপাল্লা করে সবাইকে সন্দেহ করার সুযোগ করে দিলেন। এরপর সে মুচকি হেসে বলল, ম্যাম, আপনার কপালটা একটু ঘামছে, আমি কি একটু মুছে দেব? উফ, ছাড়, কি করছিস এসব? আকাশ, সরা তোর হাত। আমি তোর কলিগদের সামনে ছোট হতে চাই না। তুই কি জানিস তোর এই পাগলামির জন্য আমার পজিশন কোথায় গিয়ে ঠেকবে? অনামিকা তখন ওনার চশমাটা টেবিলের ওপর রাখলেন। তিনি বললেন, আমি তোকে আজই সাসপেন্ড করতে পারি, মনে রাখিস। আকাশ হঠাৎ টেবিলের ওপর দিয়ে ঝুঁকে অনামিকার খুব কাছে মুখ নিয়ে এলো। সাসপেন্ড? ওরে বাবা রে, তাহলে তো আমার দিনরাত শুধু আপনার সেবাই কাটবে। আচ্ছা অনামিকা, আপনি কি জানেন রেগে গেলে আপনাকে একদম ওই লাল মরিচের মতো লাগে? ঝাল কিন্তু খেতে দারুণ। সে হাত বাড়িয়ে অনামিকার শাড়ির পিনটা একটু ঠিক করতে চাইল। অনামিকা আটকে উঠে নিজের চেয়ারটা পেছনে সরিয়ে নিলেন। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? অফিসের ভেতরে একদম এসব অসভ্যতা করবি না। কে তুই যে আমার শরীরে হাত দেওয়ার সাহস করিস? আমি তোকে কোনোদিন মেনে নিব না। তুই আমার জুনিয়র, আর জুনিয়রই থাকবি। আকাশ মুচকি হেসে পকেট থেকে একটা চকলেট বের করলো। আচ্ছা ঠিক আছে, জুনিয়রই থাকলাম, কিন্তু জুনিয়ররা তো বড়দের কথা শোনে। শোনেন, আম্মা টিফিনে আপনার পছন্দের ইলিশ মাছ আর কচুর শাক দিয়ে দিয়েছে। আপনি তো একা খেতে পারবেন না, তাই ভাবলাম দুজনে মিলে আমার কেবিনেই লাঞ্চটা সেরে নেই।
অনামিকা আকাশকে প্রায় ধাক্কা দিয়েই কেবিন থেকে বের করে দিলেন। আকাশ হাসতে হাসতে বের হলো। দুপুরে লাঞ্চের সময় অফিসের গসিপ কুইন তানিয়া অনামিকার রুমে ঢুকলো। তানিয়া অনামিকার খুব কাছের সহকারী হওয়ার চেষ্টা করে, কিন্তু তার কাজ হলো কার্পেটে কি আছে সেটা খুঁজে বের করা। ম্যাম, আজ আকাশকে দেখলাম খুব খুশি। ও তো বলছে ওর বউ নাকি অনেক পাওয়ারফুল। তা ম্যাম, আপনার বিয়ের খবরটা তো গোপনে রাখলেন। জামাই কি আকাশের মতোই চঞ্চল? তানিয়া, কাজের কথা বলো। ওই আকাশ ছেলেটার ওপর একটু নজর রেখো, ও খুব ফাঁকিবাজ। অনামিকা ওনার ফাইলগুলোতে চোখ রাখলেন। তিনি বললেন, আকাশকে বলো দুপুরের পর যেন প্রেজেন্টেশন ফাইলটা রেডি করে আমার রুমে আসে। দুপুরের পর আকাশ ফাইলে করে প্রেজেন্টেশন নিয়ে এলো ঠিকই, কিন্তু ফাইলের ভেতর রাখা ছিল একটা ছোট চিরকুট। অনামিকা ফাইল খুলতেই দেখলেন তাতে লেখা, বস, আজ অফিস থেকে ফেরার পথে একটা ফুচকার দোকানে থামবো। তোমার ডায়েট আজ গোল্লায় যাক। অনামিকা চিরকুটটা মুছড়ে ডাস্টবিনে ফেলে দিলেন। আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠেন, এই ফাইল জঘন্য হয়েছে, যা নতুন করে নিয়ে আয়। আর শোন, আমি আজ লেট করে ফিরবো, তুই তোর বাইক নিয়ে চলে যাবি। আকাশ দরজার দিকে যেতে যেতে ফিরে তাকালো। একা 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 লেট করে ফিরবেন? ওরে বাবা, এত সুন্দরী বস যদি একা থাকে তবে তো রাস্তাঘাটের ছেলেরা লাইন ধরবে। ঠিক আছে ম্যাম, আমি নিচে ওয়েট করছি। যদি বাইকের চাকা পাংচার হয়ে যায় তবে কিন্তু আপনার গাড়িতেই উঠতে হবে। আকাশ চলে যায়। ঠিক বিকেলে বৃষ্টির তোড় শুরু হলো। অনামিকা গাড়ি নিয়ে গেট দিয়ে বের হতে গিয়ে দেখলেন আকাশ কাক ভেজা হয়ে ছাতা ছাড়াই দাঁড়িয়ে আছে। আকাশের বাইকটা পাশে উল্টে পড়ে আছে। অনামিকা অনিচ্ছা সত্ত্বেও গাড়ির গ্লাস নামালেন। আকাশ, এই বৃষ্টির মধ্যে এখানে নাটক করছিস কেন? ড্রাইভ তো আমি তোকে দেব না, যা রিক্সা নিয়ে যা। আকাশ ভেজা চুলে হাত ঝাঁকিয়ে সরাসরি গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। ওরে বাবা, কি ঠান্ডা। অনামিকা, আপনার এসি তো একদম বরফ। শোনেন, বাইকটা স্টার্ট নিচ্ছে না, আর এই বৃষ্টিতে রিক্সাও পাবো না, মানে হলো জ্বর বাঁধানো। তাই আপনার গাড়ি সই। সে ভেজা শরীর নিয়ে অনামিকার একদম গা ঘেঁষে বসলো। উফ, কি করছিস এসব? আমার গাড়ির সিট সব ভিজে যাচ্ছে। আকাশ, বের হ বলছি, তোর গায়ের বৃষ্টি আমার গাড়িতে লাগছে। আকাশ হঠাৎ অনামিকার এক হাত চেপে ধরল। চুপ করেন তো, সারাদিন শুধু চিল্লাপাল্লা। এই যে আমার হাতটা দেখেন, একদম বরফ হয়ে আছে। একটু গরম করে দেন তো বস। সে হাসতে হাসতে অনামিকার কাঁপতে থাকা হাতের ওপর নিজের ভেজা হাতটা রাখল। অনামিকা এক মুহূর্তের জন্য আকাশের চোখের দিকে তাকিয়ে থমকে গেলেন। আকাশের চোখের সেই সরলতা আর দুষ্টুমি ওনাকে কেমন যেন দুর্বল করে দিল। তবে পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন। গাড়ি চলতে শুরু করলো। বাসার সামনে পৌঁছতেই দেখা গেল অনামিকার বাবা মোজাম্মেল সাহেব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই তো আমার সোনা মা আর জামাই একসাথে ফিরেছে। আকাশ বাবা, শরীর ভেজা কেন? অনামিকা কি তোমাকে গাড়িতে উঠতে দেয়নি প্রথমে? আকাশ গাড়ি থেকে নামতে নামতে বলে, আরে না আব্বা, অনামিকা তো আমাকে ভিজে যাওয়ার জন্য কত বকা দিল। ও তো আমাকে খুব ভালোবাসে, শুধু প্রকাশ করতে চায় না। সে অনামিকার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলল, কি অনামিকা, আজ রাতে কফিটা তো আপনার হাতেই হবে, তাই না? অনামিকার আগে গজগজ করতে করতে ভেতরে ঢুকে গেলেন। ওনার বাসর রাতের সেই জেদ আর এখনকার এই অশান্তি ওনাকে পাগল করে দিচ্ছে। তিনি মনে মনে ভাবলেন এই জুনিয়র ছেলেকে কিভাবে সোজা করা যায়। কিন্তু আকাশ তো সোজা হওয়ার পাত্র নয়। সে তো এসেছে অনামিকার কঠোর জীবনের সব নিয়ম ভাঙতে। বৃষ্টির রাতটা যেন অনামিকার জন্য আরো বেশি অস্বস্তিকর হয়ে উঠল। ভেজা কাপড়ে আকাশ যখন বাড়ি ফিরল তখন মোজাম্মেল সাহেব জামাইয়ের আদরে একদম গদগদ। অনামিকা নিজের ঘরে গিয়ে ধপাস করে সোফায় বসে পড়লেন। ওনার মাথায় তখনও অফিসের সেই পেন্ডিং ফাইল আর আকাশের দুষ্টুমি ঘুরপাক খাচ্ছে। অনামিকা ওনার চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন। তিনি বললেন, এই ছেলেটা কি কোনোদিন মানুষ হবে না? অফিসের ভেতরে এমন অসভ্যতা! একটু পরেই দরজায় টোকা পড়ল। অনামিকা ভাবলেন হয়তো ওনার মা এসেছে, কিন্তু দরজা খুলতেই দেখলেন আকাশ দাঁড়িয়ে আছে। ওর পরনে একটা ঢিলেঢালা গেঞ্জি আর ট্রাউজার, হাতে দুটো ধোয়া ওঠা কফির মগ। তুই আবার এখানে কেন? আমি কি তোকে আমার ঘরে আসার পারমিশন দিয়েছি? আকাশ, একদম ভেতরে আসবি না। আমার মেজাজ খুব খারাপ হবে যদি তুই এক্ষুনি এখান থেকে না যাস।
আকাশ একদম পাত্তা না দিয়ে ঘরে ঢুকে পড়ল। ওরে বাবা, ম্যাডামের হুকুম তো দেখি মেঘের গর্জনের চেয়েও করা। আরে বাবা, আব্বা বলল আপনাকে এক কাপ কফি বানিয়ে দিতে। এই নিন বস, চিনি ছাড়া কফি। আপনার মেজাজ এমনিতেই তিতা, তাই চিনি আর দিলাম না। আকাশ, তুই আমাকে তিতা বললি? তুই জানিস কার সাথে কথা বলছিস? আমি তোর 5 বছরের সিনিয়র। রেখে যা কফি আর এখান থেকে বিদায় হ। আকাশ মুচকি হেসে কফির মগটা টেবিলে রাখলো, কিন্তু নিজে গেল না। সে অনামিকার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ওনার লিপস্টিকগুলো নড়াচড়া করতে লাগলো। আচ্ছা অনামিকা, আপনি সবসময় এই ডার্ক শেড কেন ব্যবহার করেন? আপনাকে না একটু হালকা গোলাপি রঙে বেশ মানাবে। একদম ওই অফিসের বাঘিনী থেকে বিড়াল হয়ে যাবেন। উফ, কি করছিস এসব? তুই আমার মেকআপ বক্সে হাত দিচ্ছিস কেন? আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? এক্ষুনি বের হ আমার ঘর থেকে। আকাশ হঠাৎ অনামিকার খুব কাছে চলে এলো, ওনার কোমরে আলতো করে একটা টান দিয়ে নিচের দিকে টেনে নিল। আচ্ছা, সারাদিন তো বের যা করেন, কখনো কি বলেছেন আকাশ বসো, আজ বৃষ্টির রাত, চলেন না দুজন মিলে বারান্দায় বসে একটু আড্ডা দেই? অফিসের বসগিরিটা আজ একটু বারান্দার গ্রিলের ওপাশে ফেলে দেন না? অনামিকা আকাশের বুক ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। অসভ্য, আমি তোকে কোনোদিন মেনে নিব না। তুই আমার জুনিয়র আর জুনিয়র হয়ে থাকবি। আমার বাবা জোর করে এই বিয়ে দিয়েছেন, মানে এই নয় যে আমি তোকে আমার জীবনে জায়গা দেব। মনে রাখিস, তুই শুধু অফিসের একজন এমপ্লয়ি। আকাশ একটুও না দমে গিয়ে হাসতে হাসতে বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। ঠিক আছে ম্যাম, জুনিয়র যখন বলছেন তখন জুনিয়র হিসেবেই আজ আপনার ওই নরম বিছানায় একটু ঘুমিয়ে নেই। আপনি বরং ওই সোফায় বসে কালকের প্রেজেন্টেশন ফাইলটা আবার চেক করেন। সে কোল বালিশটা জড়িয়ে ধরে বলল। গুড নাইট বস, কাল সকালে কিন্তু অফিসে আমার প্রমোশন লেটারটা রেডি রাখেন। অনামিকা রাগে গজগজ করতে করতে বারান্দায় চলে গেলেন। ওনার মেজাজ তখন তুঙ্গে। ঠিক তখনই মোজাম্মেল সাহেব বারান্দার দিকে উকি দিলেন। কিরে মা, জামাইয়ের সাথে ঝগড়া করছিস নাকি? আকাশ তো খুব ভালো ছেলে, বৃষ্টির মধ্যে ভিজেও তোর জন্য খাবার নিয়ে এলো। অনামিকা, মা আমার একটা সুযোগ দিয়ে দেখ না ছেলেটাকে। অনামিকা বাবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ওনার বাবা চলে যাওয়ার পর অনামিকা আবার ঘরে ঢুকলেন। দেখলেন আকাশ সত্যিই গভীর ঘুমে আচ্ছন্ন। অনামিকা ওনার চশমাটা আবার পরে নিলেন। পরদিন সকালে অফিসে এক লঙ্কা কাণ্ড শুরু হলো। অনামিকা ওনার কেবিনে বসে তানিয়ার সাথে কথা বলছেন। এমন সময় আকাশ ঢুকলো। ওনার হাতে একটা বড় গোলাপ ফুল। ম্যাম, আপনার ডেস্কে এই ফুলটা পাওয়া গেছে। মনে হয় কোনো গোপন প্রেমিক রেখে গেছে। সে তানিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলল। কি তানিয়া আপা, আমাদের বসের তো দেখি বিশাল ফ্যান ফলোয়িং। ওমা, তাই তো। ম্যামকে দিল এই ফুল। আকাশ, তুই কিছু জানিস নাকি? আকাশ, আমার কেবিনে আয় এক্ষুনি। তানিয়া, তুমি কাজ করো। অনামিকা ওনার ফাইলগুলো সজোরে বন্ধ করলেন। কেবিনের ভেতর ঢুকতেই আকাশ দরজাটা লক করে দিল। আকাশ, দরজা কেন বন্ধ করলি? তোর এই শয়তানি দেখলে লোকে কি বলবে? আকাশ গোলাপ ফুলটা অনামিকার চুলে গেঁথে দেওয়ার চেষ্টা করতে করতে বলে। লোকে ভাববে বস তার জুনিয়রকে খুব পছন্দ করে। অনামিকা, আজ লাঞ্চে আমরা বাইরে যাব। কোনো অফিসের খাবার না, আজ রাস্তার ধারের ঝালমুড়ি আর ফুচকা খাবো। আর যদি না যান তবে কিন্তু এখনই অফিসের ইন্টারকমে বলে দেব যে আমরা কাল রাতে একই বিছানায় ঘুমিয়েছি। অনামিকা অপমানে আর লজ্জায় লাল হয়ে গেলেন। আকাশের এই দুষ্টুমি আর পাগলামি ওনাকে যেন এক গোলক ধাঁধায় ফেলে দিচ্ছে। আকাশ হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে গেল। অনামিকা ওনার চেয়ারে ধপাস করে বসে পড়লেন। ওনার মনে হলো এই জুনিয়র আকাশ ওনার জীবনের সব নিয়মকানুন ভেঙে তছনছ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। পরদিন সকালবেলা শীতের সকালের কুয়াশা কেটে রোদের ঝিলিক দেখা দিলেও অফিসের সবার মধ্যে উত্তেজনার পারদ আজ তুঙ্গে। আজ অ্যাড এজেন্সির বার্ষিক পিকনিক। গাজীপুরের এক আলিশান রিসোর্টে যাওয়ার জন্য অফিসের সামনে মস্ত বড় বাস দাঁড়িয়ে আছে। অনামিকা ওনার চিরচেনা গম্ভীর মেজাজে সবার আগে এসে বাসের সামনের সিটে বসে পড়লেন। ওনার পরনে একটা কালো ট্র্যাকস্যুট আর চোখে সানগ্লাস। তিনি মনে মনে ভাবলেন, অন্তত আজকের দিনটা যেন আকাশ কোনো পাগলামি না করে।
ঠিক তখনই বাসের দরজায় দেখা গেল আকাশকে। পরনে উজ্জ্বল হলুদ রঙের টি শার্ট আর হাতে একটা বিশাল গিটার। সে বাসে ঢুকেই শেষ দিয়ে গান শুরু করলো। আকাশ সবার দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং কলিগস। আজকের দিনটা শুধু বিনোদনের। কেউ যদি কাজের কথা তুলেন তবে তাকে রিসর্টের সুইমিং পুলে চুবানো হবে। সে অনামিকার দিকে তাকিয়ে একগাল হেসে বলল, কি ম্যাম, সামনের সিটটা কি আপনার একার নাকি আমার মতো কোনো সুদর্শন জুনিয়রের জন্য খালি রেখেছেন? আকাশ, তুই একদম পেছনের সিটে যাবি। এখানে তানিয়া বসবে। তুই কি ভেবেছিস সেটা তোর বাপের বাড়ি? যা এখান থেকে, মাথা ধরিয়ে দিস না। আকাশ মুচকি হেসে অনামিকার ঠিক পেছনের সিটে বসে পড়ল। ঠিক আছে ম্যাম, আপনি যেহেতু চাইলেন আমি পেছনেই থাকলাম, কিন্তু মনে রাখবেন পেছনে থাকলে আপনার ঘাড়ের ওই মিষ্টি পারফিউমের গন্ধটা আমি বেশি ভালো পাই। সে তানিয়াকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, তানিয়া আপা, ম্যামের মেজাজ আজ বেশ কড়া। মনে হয় সকালে নাস্তা না করে বের হয়েছেন। বাস চলতে শুরু করলো। সারা রাস্তা আকাশ গিটার বাজিয়ে হিন্দি আর বাংলা ফার্স্ট গান গেয়ে বাসের ভেতর নাচানাচি শুরু করলো। অনামিকা কানে হেডফোন লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকার নাটক করছিলেন, কিন্তু আকাশের হাসাহাসি ওনাকে স্বস্তি দিচ্ছিল না। হঠাৎ বাসটা ব্রেক কষলে অনামিকা টাল সামলাতে না পেরে পেছনের সিটে আকাশের হাতের ওপর হুমড়ি খেয়ে পড়লেন। আকাশ ঝট করে অনামিকাকে ধরে ফেলে ওনার কানের কাছে ফিসফিস করে, আরে বস, পাবলিক প্লেসে এত রোমান্স করলে লোকে কি ভাববে? আমি তো আপনার জন্য জীবন দিতে পারি। আপনি কি আমার কোলে পড়ার জন্য এতই ব্যাকুল? উফ, ছাড়, কি করছিস এসব? তুই জানিস না রাস্তা খারাপ? সরা তোর হাত আমার থেকে। সে হাসতে হাসতে অনামিকাকে সিটে সোজা করে বসিয়ে দিল। অনামিকা লজ্জায় আর রাগে লাল হয়ে গেলেন। তানিয়া, ওর সিটটা বদলে দাও তো। রিসোর্টে পৌঁছানোর পর শুরু হলো খেলাধুলা। অফিসের বড়বাবু কাশিম সাহেব ঘোষণা করলেন, এখন হবে কাপড় ব্যালেন্সিং রেস্ট। যেহেতু আমাদের অফিসে অনেক সিঙ্গেল, তাই লটারি করে পার্টনার ঠিক করা হবে। অনামিকা মনে মনে দোয়া করছিলেন যেন ওনার নাম না আসে, কিন্তু ভাগ্যের পরিহাস তানিয়া তখন লটারি তুলল। তখন নাম এলো অনামিকা ম্যাম আর আকাশ। ও মা, ম্যাম আর আকাশের জুটি! এ তো বাঘ আর বিড়ালের লড়াই হবে। আকাশ, তুই রেডি তো? আকাশ শার্টের হাতা গুটিয়ে একদম রণক্ষেত্রে যাওয়ার মতো ভঙ্গিতে করে। অনামিকার সামনে গিয়ে একদম নিচু হয়ে কর্নিশ করে বলল, ম্যামের সাথে লড়তে আমি আজীবন রেডি। সে কি বস, পা মিলিয়ে দৌড়াতে পারবেন তো, নাকি মাঝপথে আমার ঘাড়ে চড়ে বসবেন? আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? আমি এসব ফালতু খেলায় অংশ নেব না। আমি এসব খেলি না। অনামিকা ওনার ব্যাগটা নিয়ে সরে যেতে চাইলেন। আকাশ হঠাৎ সবার সামনে অনামিকার হাতটা শক্ত করে ধরে ফেলল। ম্যাম, আপনি যদি না খেলেন তবে সবাই ভাববে আপনি হার মানতে ভয় পাচ্ছেন। বস হিসেবে কি আপনার ইগোতে লাগছে না, নাকি ভাবছেন আমার টাচে আপনার অফিসের গাম্ভীর্য গলে জল হয়ে যাবে? অফিসের সবার অনুরোধে অনামিকা বাধ্য হয়ে নামলেন। ওনার ডান পা আর আকাশের বাম পা একটা ফিতা দিয়ে শক্ত করে বাঁধা হলো। অনামিকা আকাশকে ঘৃণা ভরে দেখছিলেন, আর আকাশ ওনার কোমরে হাত দিয়ে ভারসাম্য রাখার নাটক করছিল। অনামিকা আকাশের দিকে ঝুঁকে নিচু স্বরে বলে, আকাশ, তোর হাত সরা বলছি। বেশি বার বাড়িস না। যদি আমি পড়ি তবে তোকে অফিস থেকে বের করে দেব। আকাশ আরো জোরে অনামিকাকে চাপটে ধরে। পড়লে তো আমরা একসাথেই পড়বো ম্যাম। আপনার সাথে মাটিতে লুটোপুটি খাওয়ার সুযোগ কি হাতছাড়া করা যায়? সে সিটি বাজিয়ে বলল। রেডি, 1 2 3। দৌড় শুরু হলো। অনামিকা তাল মেলাতে পারছেন না, আর আকাশ ইচ্ছে করেই একটু বেশি বেশি অনামিকার গায়ের ওপর হেলে পড়ছে। দৌড়তে দৌড়তে অনামিকার পা পিছলে গেল, কিন্তু আকাশ ওনাকে পড়তে না দিয়ে এক ঝটকায় পাঁচা কোলা করে কোলে তুলে নিল। অফিসের সবাই হাততালি দিয়ে উঠল। উফ, ছাড়, কি করছিস এসব? অফিসের সবার সামনে আমাকে কোলে তুলেছিস কোন সাহসে? তোর হাত সরা, ছাড় আমাকে। অনামিকা ওনার হাত পা ছুঁড়তে লাগলেন। সবার সামনে আকাশ সবার সামনে হাসি মুখে চেঁচিয়ে বলে, অনামিকা ম্যামের পায়ে মোচড় লেগেছে। আমি ওনাকে ফার্স্ট এইড বক্সে নিয়ে যাচ্ছি, আপনারা খেলা চালিয়ে যান।
সে অনামিকার কোনো কথা না শুনে ওনাকে নিয়ে এক দৌড়ে রিসোর্টের একদম নির্জন গার্ডেনের দিকে চলে গেল। অনামিকাকে গার্ডেনের এক বেঞ্চে নামিয়ে দেওয়ার পর অনামিকা রেগে চেঁচিয়ে উঠল। তুই একটা পিশাচ। তুই জানিস না তানিয়া এসব নিয়ে কাল অফিসে কি কেলেঙ্কারি করবে? তুই কি চাস আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে? আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। অনামিকা কান্নায় ভেঙে পড়ার মতো অবস্থা। আকাশ একদম শান্তভাবে অনামিকার পায়ের কাছে মাটিতে বসে পড়ল। ওনার পায়ের ট্র্যাকস্যুটটা একটু উঁচিয়ে দেখলো সত্যি মোচড় লেগেছে কিনা। আরে অনামিকা, সব সময় সম্মান সম্মান করেন কেন? এই যে আপনার পাটা ফুলে গেছে সেটা আগে দেখেন। সে পকেট থেকে একটা মলম বের করে ওনার পায়ে মাখাতে মাখাতে বলল। আমি পাগলামি করি আপনাকে হাসাতে রাগাতে না, কিন্তু আপনি তো অফিসের চেয়ারটা মনে হয় আঠা দিয়ে পিঠে লাগিয়ে রাখেন। নিজেকে ম্যাডাম ছাড়া কিছু ভাবতে পারেন না? কখনো মনে হয় না এই কঠোর জীবন থেকে বেরিয়ে একটু খোলা শ্বাস নিতে, সহজ সরল জীবন কাটাতে? আপনি এত কঠিন কেন? সত্যি করে বলুন তো, এই জীবনে কি আদৌ শান্তি আছে? অনামিকা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। আকাশের স্পর্শে আজ সেই জবরদস্তি নেই, আছে এক গভীর যত্ন। অনামিকা ওনার চশমাটা আবার ঠিক করে নিলেন। তুই আস্ত একটা জ্বালাতন। আকাশ হেসে দিয়ে অনামিকার চোখের দিকে তাকিয়ে বলল। জ্বালাতন তো কেবল শুরু বস। রাত হলে রিসর্টের ছাদে যখন মিউজিক বাজবে তখন আপনাকে দিয়ে ড্যান্স না করিয়ে আমি ছাড়ছি না। কি রাজি তো? অনামিকা বুঝতে পারলেন এই জুনিয়র আকাশ ওনার জীবনের প্রতিটি কণা দখল করে নেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে। না আছে অফিসের ভয়, না আছে লোকলজ্জা। আকাশের কাছে শুধু একটাই সত্যি, আর তা হলো অনামিকাকে নাজেহাল করে নিজের আয়ত্তে আনা। রিসোর্টের বাগান থেকে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনামিকা নিজের কটেজে ফিরে এলেন। আকাশের এই অদ্ভুত যত্নটা ওনাকে আরো বেশি রাগিয়ে দিয়েছে। অনামিকা ওনার চশমাটা মুছে আবার নাকে বসালেন। এই ছেলেটাকে আমাকে অফিসের সবার সামনে একদম দেউলিয়া করে ছাড়বে? কোল থেকে নামানোর পর যেইভাবে সবার দিকে তাকিয়ে চোখ টিপ দিল, উফ। ঠিক তখনই কটেজের দরজায় ধুমধাম শব্দ। অনামিকা ভাবলেন আকাশ বোধহয় আবার কোনো পাগলামি নিয়ে হাজির। কিন্তু দরজা খুলতেই দেখলেন অফিসের খাদক হাবিব আর সেলফি কুইন মিতু দাঁড়িয়ে আছে। হাবিবের হাতে একটা বিশাল চিকেন লেগ পিস, আর মিতু ফোনে লাইভ করছে। মিতু ফোনের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে। হ্যালো ভিউয়ার্স, আমাদের করা বস অনামিকা ম্যাম এখন চোট পেয়ে বিশ্রামে। ম্যাম, একটা হাই দিন তো। হাবিব মাংস চিবোতে চিবোতে বলে। ম্যাম, আপনার পা যেহেতু ভেঙেছে তাই ভাবলাম আপনার রাতের ডিনার আমি সাবার করে দিই। কষ্ট করে আর ডাইনিংয়ে যেতে হবে না তো। হাবিব, মিতু, বের হও এখান থেকে। আর মিতু, ওই ফোন বন্ধ করো। আমি কি কোনো সার্কাসের জোকার যে লাইভ করছিস? সবাই কি পাগল হয়ে গেছে? অনামিকার রাগ দেখে সকলে চলে যায়। ওরা চলে যাওয়ার 10 মিনিট পরেই আকাশ জানালা দিয়ে উকি দিল। ওনার মাথায় একটা ফুলের মুকুট, যা দেখতে চরম হাস্যকর লাগছিল। আকাশ জানালার গ্রিল ধরে ঝুলে বলে। ওরে আমার বন্দিনী বস, রাতে ডাইনিংয়ে কিন্তু জমকালো পার্টির আয়োজন হয়েছে। আপনি যদি না যান তবে কিন্তু তানিয়া আপা রটিয়ে দেবে যে আপনি আমার প্রেমে পাগল হয়ে কটেজে লুকিয়ে কাঁদছেন। আকাশ, তুই জানলা দিয়ে উকি দিচ্ছিস কেন? তুই কি চোর? এক্ষুনি নিচে নাম। আর এই ফুলের মুকুট তোকে কে পরিয়েছে? তুই কি চাস আমি কালই রিজেকশন দেই? অনামিকা জানলাটা বন্ধ করতে চাইলেন। আকাশ জানালা দিয়ে এক লাফে ভেতরে ঢুকে পড়ল। রেজিগনেশন দিলে তো আরও ভালো। সারাদিন বাসায় বসে আমার জন্য লুচি আলুর দম বানাবেন। সে অনামিকার খুব কাছে গিয়ে ওনার কানের কাছে ফিসফিস করে বলল। আজ রাতে রেড ড্রেসটা পরবেন কিন্তু, ওই যে যেটা বিয়ের রাতে পরেছিলেন, মনে আছে তো? ওই বেনারসির কথা। অনামিকা আকাশের বুকে ধাক্কা দিয়ে বলে। উফ, ছাড়, কি করছিস এসব? তুই কি একদম হিতাহিত জ্ঞান হারিয়েছিস? বাসর রাতের কথা এখানে তুলছিস কোন সাহসে? অনামিকা ওনার ব্যাগটা চাপটে ধরলেন। আকাশ হাসতে হাসতে ওনার ব্যাগটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে দিল। আজ রাতে ছাদে ড্যান্স হবে, আর আমি কিন্তু তানিয়া আপাকে বলে দিয়েছি যে আজ ম্যামের পার্টনার শুধু আমি। সে আলমারি থেকে অনামিকার একটা লাল শাড়ি বের করে ওনার দিকে বাড়িয়ে দিয়ে বলল। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে ছাদে আসুন বস, নইলে কিন্তু আমি নিচ থেকে চিল্লিয়ে বলবো, অনামিকা ডার্লিং নিচে আসো। তোর কি মাথা খারাপ? সবাই জানে আমার বিয়ে হয়ে গেছে, আর তোমারও। কিন্তু আমার বর
বা তোমার বউ কে তা জানে না, কিন্তু তোমার এই অতিমাত্রায় ঢলাঢলিতে কিন্তু সবাই বুঝে যাবে, আর বুঝলে কিন্তু তোমার জব থাকবে না, বলে দিলাম। ওসব আপনি আমার উপরে ছেড়ে দেন ম্যাডাম, এত হাপুস করার কিছু নেই। আকাশ ইজ হেয়ার। হুম। অনামিকা বুঝতে পারলেন এই পাগলের সাথে পেরে ওঠা অসম্ভব। তিনি জেদের বশেই লাল শাড়িটা পরলেন। ভাবলেন আজ সবার সামনে আকাশকে এমন এক শিক্ষা দেবেন যে ও আর কখনো এমন সাহস করবে না। তিনি যখন ছাদে পৌঁছলেন দেখলেন পুরো ছাদ আলোকসজ্জায় ঝলমল করছে, মিউজিক বাজছে। হাবিব তখন স্টেজ দখল করে মাইক্রোফোনে ঘোষণা দিচ্ছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের অফিসের সব থেকে রোমান্টিক জুটি আকাশ আর অনামিকা ম্যাম এখন আমাদের নাচ দেখাবেন। হাবিব, তোকে আমি কালই ফায়ার করব। আর আকাশ, তুই এটা কি শুরু করেছিস? অনামিকা ওনার চশমাটা ঠিক করতে চাইলেন, কিন্তু আকাশ ওনার হাতটা ঝট করে ধরে ফেলল। আকাশ সবার সামনে অনামিকার কোমরে হাত দিয়ে নিজের দিকে টেনে নিল। ফায়ার তো পরেই করবেন ম্যাম, এখন একটু হায়ার মেজাজে থাকুন। সবাই তালি দিন, আজ বস আর জুনিয়রের ব্রেক ড্যান্স হবে। মিউজিকের তালে তালে আকাশ অনামিকাকে নিয়ে রীতিমতো ঘোরাতে শুরু করলো। অনামিকা ওনার শাড়ি সামলাবেন নাকি আকাশকে সামলাবেন তা বুঝতে পারছিলেন না। নাচের এক পর্যায়ে আকাশ অনামিকাকে একদম নিচু করে ডিপ ডাইভ পজিশনে নিয়ে এলো। অনামিকার মুখ তখন আকাশের একদম নাকের ডগায়। আকাশ, ছাড় আমাকে, সবাই তাকিয়ে আছে। তুই কি চাস আমি লজ্জায় আত্মহত্যা করি? সরা তোর এই অসভ্য হাত। আত্মহত্যা কেন করবেন? এখন তো শুধু শুরু। এই যে সবাই ভাবছে আমরা কতটা ক্লোজ, আসলে তো আমরা তার চেয়েও বেশি ক্লোজ, তাই না মিসেস আকাশ? সে হঠাৎ অনামিকার কপালে সবার সামনে একটা টোকা দিয়ে বলল, আপনার চশমাটা আজ খুব ডিস্টার্ব করছে বস, ওটা খুলেই ফেলুন না। ঠিক তখনই তানিয়া এসে ওদের মাঝখানে ঢুকে পড়ল। ওনার হাতে এক গ্লাস জুস আর চোখে গোয়েন্দাগিরির দৃষ্টি। ওমা ম্যাম, আপনি আর আকাশে একদম সিনেমার হিরো হিরোইন হয়ে গেছেন। তা আকাশ, তুই ম্যামকে মিসেস আকাশ বললি কেন? আমি কিন্তু পরিষ্কার শুনেছি। অনামিকা আঁতকে উঠে আকাশকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। তানিয়া, ও এমনই ইয়ার্কি করছিল। আকাশ আসলে একটা বেয়াদব। তুমি ওর কথা বিশ্বাস করো না অনামিকা। আকাশ, তোর বিচার কাল অফিসে করব। অনামিকা হন্তদন্ত হয়ে ছাদ থেকে নামতে চাইলেন। আকাশ পেছন থেকে চেঁচিয়ে উঠল, বিচার তো হবেই ম্যাম, তবে আজ রাতে কটেজে কিন্তু বারবিকিউ ডিনার হবে, আমি আর আপনি একা। মিতু আপা ভিডিও করো, ম্যাম লজ্জা পাচ্ছেন। আকাশ হাসতে হাসতে হাবিবের থেকে একটা চিকেন উইং কেড়ে নিয়ে নাচতে শুরু করলো। অনামিকা ওনার রুমে ফিরে এসে দরজাটা ধরাম করে বন্ধ করে দিলেন। ওনার হার্টবিট তখন ট্রেনের ইঞ্জিনের মতো চলছে। রাগে, লজ্জায় আর ওই অদ্ভুত এক অনুভূতিতে তিনি অস্থির হয়ে পড়েছেন। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লাল শাড়িটার দিকে তাকালেন। ওনার মনে হলো আকাশ শুধু ওনার জীবন নয়, ওনার মস্তিষ্কটাও দখল করে নিচ্ছে। মোজাম্মেল সাহেবের ফোন এলো ঠিক তখনই। মা, পিকনিক কেমন হচ্ছে? আকাশ কি তোকে খুব জ্বালাচ্ছে? ও একটু চঞ্চল মা, ওকে একটু সহ্য করিস। আব্বা, তোমার এই জামাইকে আমি পিস পিস করে কেটে নদীতে ভাসিয়ে দেব। ও একটা আস্ত শয়তান। ওদিকে দরজার নিচ দিয়ে একটা চিরকুট ভেতরে ঢুকলো। তাতে লেখা, বস, রাগ করলে আপনার গাল দুটো আপেলের মতো লাল হয়ে যায়, মন চায় একটা কামড় দেই। ডিনারে আসছি কিন্তু। অনামিকা চিরকুটটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। তিনি মনে মনে বললেন, আকাশ, তুই কাল সকালে অফিসে যাবি তো? তোকে দিয়ে আমি যদি ঘাস না কাটিয়েছি তবে আমার নামও অনামিকা না। পিকনিকের সেই হুলুস থুলুস রাতের পর আজ অফিসের প্রথম দিন। অনামিকা আজ সকালেই ঠিক করে রেখেছেন আকাশের সব ডানা তিনি আজ ছেটে দেবেন। অফিসের করিডোর দিয়ে যখন তিনি হেঁটে যাচ্ছেন তখন ওনার গায়ের সেই কড়া পারফিউমের গন্ধে পিয়ন থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত সবাই ফাইলে মুখ লুকালো। অনামিকা ওনার কেবিনে ঢুকেই কলিং বেল টিপে বড়বাবু কাশেম সাহেবকে ডাকলেন। কাশেম সাহেব, আকাশকে এক্ষুনি আমার রুমে পাঠান। আর শুনুন, স্টোর রুম থেকে একটা কাজই জোগাড় করে আনুন তো। কাশেম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আকাশ একটু পরেই পকেটে হাত দিয়ে সিজ দিতে দিতে কেবিনে ঢুকলো। ওর চোখে মুখে বিন্দু মাত্র ভয়ের চিহ্ন নেই, বরং একটা বিজয়ীর হাসি। আকাশ চেয়ারে বসতে বসতে বলল, গুড মর্নিং ডার্লিং বস, আজ তো আপনাকে একদম আগ্নেয়গিরির মতো লাগছে। কাল রাতের ওই ড্যান্সের পর কি শরীরে কোনো ব্যথা আছে?
আমি কি একটু মালিশ করে দেব? কি ব্যাপার ম্যাম, অমন করে কি দেখছেন? গিলে খাবেন নাকি আমায় ম্যাম? আপনার চশমাটা আজ একটু বেশি চকচক করছে। অনামিকা টেবিলের সজোরে চড় মেরে চেঁচিয়ে ওঠে। আকাশ, তুই কি ভেবেছিস অফিসটা তোর শ্বশুর বাড়ি? কাল রিসোর্টে যা করেছিস তার জন্য তোকে আজই ফায়ার করার কথা, কিন্তু আমি তোকে আরো বড় শাস্তি দিব। তুই বলেছিলি না জুনিয়ররা বড়দের কথা শুনে? কাশেম সাহেব, কাঁচিটা দিন ওকে। কাশিম সাহেব কাঁপতে কাঁপতে একটা বড় কাঁচি আকাশের সামনে রাখলেন। আজ সারাদিন তুই কোনো এসি রুমে বসবি না। অফিসের পেছনের ওই ছোট্ট বাগানটা যত বড় বড় ঘাস হয়েছে, তুই ওই কাঁচি দিয়ে সেগুলো সমান করবি, 1 ইঞ্চিও যেন এদিক সেদিক না হয়। আর শোন, কাজ শেষ না হওয়া পর্যন্ত তোর লাঞ্চ ব্রেক নেই। আকাশ কাছিটা হাতে নিয়ে অবাক হয়ে যায়। অনামিকার রাতটা কাটলো একদম বেনিদ্র। একদিকে অফিসের ইজ্জত তছনছ হওয়ার ভয়, অন্যদিকে আকাশের ওই নির্লজ্জ হাসি। পরদিন সকালে অনামিকা ঠিক করলেন আজ তিনি অফিসে ঢুকবেন একদম চণ্ডী মূর্তিতে। পরনে কড়া স্ত্রী করা কালো শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা আর হাতে একগাদা সবুজ লেটার। তিনি মনে মনে বললেন, আজ যদি কাউকে হাসতে দেখি তবে তার চাকরি আমি আজই খেয়ে ফেলবো। আর ওই আকাশ, ওকে তো আজ আমি। কিন্তু অফিসের গেটে পা রাখতেই অনামিকার চক্ষু চড়ক গাছ। পুরো অফিস সাজানো হয়েছে রঙিন বেলুন আর রিবন দিয়ে। বড় একটা ব্যানারে লেখা, হ্যাপি ম্যারিড লাইফ, 2 আওয়ার্স বস অ্যান্ড হার লাকি জুনিয়র। তানিয়া, হাবিব আর মিতু দরজায় দাঁড়িয়ে হাতে ফুলের পাপড়ি নিয়ে রেডি। এইসব কি অসভ্যতা! তানিয়া, হাবিব, তোমরা কি অফিসটাকে বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছো? এক্ষুনি এসব খোলো। আর কে এই ব্যানার লাগিয়েছে? তোমাদের সবার বেতন থেকে আজ আমি 5,000 টাকা করে কাটবো। ওমা ম্যাম, আপনি শুধুই রেগে যাচ্ছেন। আকাশ তো বললো আপনি সারপ্রাইজ পছন্দ করেন, তাই তো আকাশ আসছে। আকাশ করিডোর দিয়ে হেঁটে আসছে। পরনে একদম ফিটফাট সাদা স্যুট, হাতে একটা রূপালি রঙের ডান্ডা। ওকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার হিরো। সে অনামিকার সামনে এসে কায়দা করে কর্নিশ করলো। গুড মর্নিং ম্যাম। আজ তো আপনাকে কালনাগিনীর চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছে। তা এই কালো শাড়িতে শোক পালন করছেন নাকি আমার বিয়ের আনন্দ সহ্য করতে পারছেন না? সে সবার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, ম্যাম কিন্তু লজ্জা পাচ্ছেন। চলো আজ আমাদের কাপল চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করি। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? কিসের কাপল চ্যালেঞ্জ? তুই কি চাস আমি এক্ষুনি তোকে পুলিশে দেই? তুই আমার অফিসের ডকুমেন্ট নষ্ট করছিস। অনামিকা ওনার কেবিনে ঢুকতে চাইলেন, কিন্তু হাবিব আর মিতু রাস্তা আটকে দাঁড়ালো। ম্যাম, আমাদের পেজে ফলোয়ার বাড়ানোর জন্য এই ভিডিওটা খুব দরকার। আকাশ ভাই তো রাজি, আপনি কেন অমত করছেন? আপনি না আমাদের বস, বসের কি ডর লাগলে চলে? অনামিকা হাবিবের দিকে তাকিয়ে খুনের নেশায় বলে, হাবিব, তুই যদি আর একটা কথা বলিস তবে তোর দাঁত আমি এক্ষুনি খুলে নেব। অনামিকা ওনার ব্যাগ নিয়ে আকাশকে সজোরে একটা বাড়ি দিলেন। তিনি বললেন, বন্ধ কর তোর এই ক্যামেরা, বন্ধ কর তোর এই শয়তানি। আকাশ ব্যাগ সামলে নিয়ে হাসতে হাসতে অনামিকাকে চাপটে ধরল। ওরে বাবারে, বস তো দেখি মার্শাল আর্ট শুরু করেছেন। আরে ম্যাম, শান্ত হন। চ্যালেঞ্জটা খুব সহজ। আমি আপনার হাত ধরে থাকবো আর আপনি বলবেন, আকাশ আমার কলিজার টুকরা স্বামী। ব্যাস এটুকুই। অনামিকা চিৎকার করে আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। তুই একটা অভদ্র লম্পট ছেলে। আমি কেন সব ফালতু কথা বলবো? তুই আমার স্বামী হতে পারিস, কিন্তু তুই আমার জুনিয়র আর জুনিয়রই থাকবি। তোর সাহস কি করে হয় সবার সামনে আমার গায়ে হাত দেওয়ার? তানিয়া, সিকিউরিটি ডাক, এই পাগলটাকে বের কর। তানিয়া ফোনে ভিডিও করতে করতে বলে, ম্যাম, এই তো সিনটা খুব ভালো হচ্ছে। আংরি বস আর কিউট হাজবেন্ড। মিতু, জুম কর। অফিসের বস কলিগরা ঘিরে ধরে হাততালি দিচ্ছে। অনামিকা অপমানে আর লজ্জায় পাথরের মতো হয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই আকাশ একটা কাজ করলো যা অনামিকার কল্পনার বাইরে ছিল। সে সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং অনামিকার শাড়ির আঁচলটা ধরে ফেলল। ওগো সুন্দরী বস, তোমার এই কালো শাড়ির কালো জাদুতে আমি তো ভস্ম হয়ে গেলাম। তুমি যদি আমার সাথে ভিডিও না করো তবে আমি এখনই এই ফ্লোরে গড়াগড়ি খাবো আর চিল্লিয়ে বলবো, ম্যাম আমাকে যৌতুকের জন্য মারধর করে। আকাশ, তুই কি একদম রাস্তার মানুষ হয়ে গেছিস? ছাড় আমার আঁচল। তুই জানিস লোকে কি ভাববে? অনামিকা ওনার আঁচল টানতে লাগলেন, কিন্তু আকাশ ছাড়ছে না।
তোর এই ন্যাকামি আমি আর সহ্য করব না। আকাশ নিচ থেকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলল, ভাববে যে বস তার জুনিয়রকে একদম কন্ট্রোলে রাখতে পারছে না। সে সবার দিকে তাকিয়ে বলল, কি বন্ধুরা, ম্যামকে কি একটা গান শোনাবো? সবাই সমস্বরে চেঁচিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, আকাশ গিটার ছাড়াই খালি গলায় গাইতে শুরু করলো। বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল। অনামিকা রাগে কচকচ করতে করতে কেবিনের ভেতরে ঢুকে দরজা লক করে দিলেন। ওনার মনে হলো আজ ওনার আত্মসম্মান একদম ফুটপাতে নিলাম হয়ে গেছে। অনামিকা কেবিনের ভেতরে নিজের কপাল চাপড়ে বলে, আমি কেন এই বিয়েতে রাজি হলাম? আব্বা কেন এই শয়তানটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিল? অনামিকা ওনার ডেস্কের ওপর রাখা পানির গ্লাসটা এক নিঃশ্বাসে খালি করলেন। আকাশ, তোকে আমি এমন শিক্ষা দিব যা তুই সারা জীবন মনে রাখবি। ঠিক তখনই ইন্টারকমে আকাশের গলা ভেসে এলো। ওগো রাগী বস, দরজার লকটা কিন্তু খুব একটা মজবুত না। আমি কি মিস্ত্রি নিয়ে আসবো নাকি নিজের ধাক্কায় ভাঙবো? আর শোনেন, আপনার চশমাটা কিন্তু ভেতরে ফেলে এসেছেন। ওটা ছাড়া কি ফাইলগুলো পড়তে পারছেন নাকি সব আবছা দেখছেন? আকাশ, তুই যদি আর একটা কথা বলিস তবে তোর প্রমোশন তো দূরের কথা, তোর ইনক্রিমেন্ট আজীবনের জন্য আমি বন্ধ করে দেব। বিকেলের দিকে অফিস থেকে বের হওয়ার সময় অনামিকা দেখলেন ওনার গাড়ির 4টে চাকায় পাংচার। পাশে আকাশ একটা পাম্পার হাতে নিয়ে ঘাম মুছছে আর হাসছে। ওরে বাবা রে, ম্যাম, আপনার গাড়ির চাকা তো দেখি একদম আপনার মেজাজের মতো ফুটে গেছে। এখন উপায়, রিকশায় যাবেন নাকি আমার এই 2 হুইলার বাইকে চড়বেন? সেই বাইকে উঠলে কিন্তু আমাকে জাপটে ধরতে হবে, নইলে কিন্তু পড়ে যাবেন। অনামিকার আগে দিকবিদিক জ্ঞান হারিয়ে আকাশের বাইকের ওপর এক লাথি মারলেন। তুই আস্ত একটা জঙ্গলি, তুই কেন আমার গাড়ির চাকা ফুটো করলি? আমি হেঁটে যাব, তাও তোর বাইকে উঠবো না। আকাশ বাইকটা সামলে নিয়ে তেরা হাসিতে বলে, হেঁটে যাবেন? রিসর্ট থেকে তো কোলে করে নিয়ে এসেছিলাম, আজকে রাস্তা দিয়েও কোলে করে নিয়ে যাব? সে অনামিকার হাতটা এক ঝটকায় ধরে ওনার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি যত রাগ করবেন অনামিকা, আমার জেদ তত বাড়বে। আজ আপনাকে আমার বাইকেই উঠতে হবে। এই চ্যালেঞ্জটা বসের নয়, এই চ্যালেঞ্জটা আপনার স্বামীর। অনামিকা রাগে ফুঁসতে ফুঁসতে বাইকের পেছনে বসলেন, কিন্তু তিনি আকাশকে ধরলেন না, বরং বাইকের পেছনের রডটা শক্ত করে ধরলেন। আকাশ বাইকটা স্টার্ট দিয়ে এমন এক ঝটকা দিল যে অনামিকা টাল সামলাতে না পেরে সরাসরি আকাশের পিঠের ওপর আছড়ে পড়লেন। তুই কি ইচ্ছে করে ঝটকা দিলি আকাশ? আকাশ, তুই কি চাস আমি মরে যাই? গাড়ির স্পিড কমা বলছি। মরবেন কেন? এখন তো আপনার সাথে ঝগড়া করার অনেক বছর বাকি। কি বস, পিঠটা কি বেশ শক্ত মনে হচ্ছে, নাকি আবার কামড় দেবেন? অনামিকা আকাশের পিঠে একটা সজোরে কিল মারলেন, কিন্তু ওনার রাগী চেহারার আড়ালে এক টুকরো অস্থিরতা কাজ করছিল। এই জেদি আর পাগলাটে ছেলেটাকে শাসন করা যেন হিমালয় জয়ের চেয়েও কঠিন। বাসায় পৌঁছতেই মোজাম্মেল সাহেব হাসি মুখে বারান্দায় দাঁড়িয়ে। কিরে মা, আজ নাকি জামাইয়ের বাইকে চড়ে ফিরলি, কেমন লাগলো? আব্বা, তোমার এই জামাইকে কাল থেকে অফিসের পিয়নের কাছে দিও। ও কপিরাইটিংয়ে যে চাকা ফুটো করতে বেশি ওস্তাদ। অনামিকা ওনার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। রাত 11টা। অনামিকা শুতে যাবেন এমন সময় জানালার কাচের ওপর কেউ একটা কাচের টুকরো দিয়ে টুংটুং শব্দ করলো। তাকিয়ে দেখলেন আকাশ জানালার বাইরের পাইপ বেয়ে ওনার রুমের কার্নিশে দাঁড়িয়ে আছে। অনামিকা ভয়ে আর বিস্ময়ে জানালা খোলে। আকাশ, তুই এখানে কেন? নিচে নাম। তুই কি পরে মরতে চাস? তুই কি একদম পাগল হয়ে গেছিস? আকাশ হেসে দিয়ে জানালার গ্রিল ধরে ঝুলে থাকে। না, নামবো না, যতক্ষণ না বলবেন যে আজ ভিডিওতে আপনি আমার সাথে কেন রোমান্স করলেন না। আর যদি না বলেন তবে এখান থেকেই লাভ দেব, আর মরার আগে একটা চিরকুট লিখে যাব যে আপনি আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছেন। অনামিকা ওনার কপালে চাপড়াতে লাগলেন। তিনি বুঝতে পারছেন না এই আপদকে তিনি কিভাবে সামলাবেন। অনামিকা ভয়ে আর বিস্ময়ে চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে, আকাশ, তুই নিচে নাম। তুই কি সত্যি মরণপণ করেছিস নাকি? এই 3তলা কার্নিশে তুই ঝুলে আছিস কেন? তুই কি চাস অফিসের সবাই কাল শুনুক যে তাদের জুনিয়র কপিরাইটার আত্মহত্যা করেছে? আকাশ জানালার গ্রিলটা এক হাতে ধরে অন্য হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলে, আরে বস, আপনি থাকতে আমি মরি কি করে?
নিচে নামবো না যতক্ষণ না আপনি বলবেন যে কাল অফিসে আমার প্রমোশনের ফাইলটা সই করবেন। আর শোনেন, আপনি রাগে ওড়নাটা এত শক্ত করে জড়িয়েছেন কেন? আমি কি বাঘ যে কামড়ে দেব? সে এক পা ভেতরে ঢোকানোর চেষ্টা করে বলল। একটু ভেতরে আসতে দিন না বস, কার নিশে মশা কামড়াচ্ছে। অনামিকা চিৎকার করে জানালাটা অর্ধেক বন্ধ করে দিয়ে বলে। সে হঠাৎ নিচে এক পা ঝুলিয়ে দিয়ে বলল। না, একদম না। এক পাও ভেতরে দিবি না তুই। তুই এক্ষুনি নিচে যাবি। যা এখান থেকে। আমার রুমে তোর আর কোনো জায়গা নেই। আকাশ, যা বলছি। তুই কি চাস আমি চিৎকার করে আব্বাকে ডাকি? আকাশ, আমি তোকে শেষবার বলছি, নিচে যা। ঠিক আছে, ডাকুন আব্বাকে। আব্বা এসে দেখবে ওনার জামাই বাইরে মশার কামড় খাচ্ছে আর ওনার আদরের মেয়ে এসি রুমে শুয়ে ল্যাপটপ টিপছে। সে হঠাৎ নিচে এক পা ঝুলিয়ে দিয়ে বলল। ওই যে আমি পা ফেললাম, এবার কিন্তু একদম নিচের ড্রেনে গিয়ে পড়ব। মরার আগে ফেসবুকে পোস্ট দিয়ে যাব, আমার মৃত্যুর জন্য আমার বসই দায়ী। অনামিকা আতঙ্কে জানালা দিয়ে আকাশের হাতটা খপ করে ধরে ফেললেন। থাম, তুই আস্ত একটা পাগল। আয় ভেতরে আয়। তোর এই জেদের কাছে আমার হার মানা ছাড়া উপায় নেই। অনামিকা এক প্রকার জোর করে আকাশকে টেনে ভেতরে ঢোকালেন। আকাশ ঘরের ভেতরে ঢুকেই ছাড়া দিয়ে নিজের টি শার্টটা ঠিক করলো এবং ধপাস করে অনামিকার বিছানায় শুয়ে পড়ল। অনামিকা ওনার দিকে এমনভাবে তাকালেন যেন কাঁচা চিবিয়ে খাবেন। আকাশ, তুই আমার বিছানায় কেন শুয়েছিস? তোর ঘর ওই পাশে। তুই কি একটুও ভদ্রতা শিখবি না? তুই কি ভেবেছিস আমি তোকে ঘরে ঢুকিয়েছি মানে এইসব মাফ? অনামিকা ওনার ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা বড় বোতল নিয়ে আকাশের দিকে তেড়ে গেলেন। তোর গায়ে আমি এই লোশন মেখে দেব নাকি তোকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব? আকাশ বালিশটা জাপটে ধরে। ওরে বাবারে, লোশন মাখিয়ে দেবেন? ওটা তো রোমান্টিক হয়ে যাবে বস। তার চেয়ে বরং আমাকে একটা কম্বল দিন। আপনার এসির যা পাওয়ার, আমার তো হাড়ের ভেতর কাঁপুনি শুরু হয়েছে। কি বস, কাল অফিসে কিন্তু সবাই জেনে গেছে আমরা স্বামী স্ত্রী। এখন আর এই লুকোচুরি করে লাভ কি? চলো না, কালকের জন্য একটা নতুন প্ল্যান করি। কিসের প্ল্যান আকাশ? তুই আমার জীবনটা তেজপাতা করে দিয়েছিস। কাল অফিসে আমি কারোর দিকে তাকাতে পারিনি। তোর জন্য আমার প্রফেশনাল ইমেজটা এখন জিরো। তুই এখন আমার ঘর থেকে যাবি নাকি আমি সত্যি আব্বাকে ডাকবো? আকাশ বিছানা থেকে উঠে অনামিকার একদম সামনে গিয়ে দাঁড়ালো। প্রফেশনাল ইমেজ? আরে অনামিকা, মানুষ তো আপনাকে এখন আরও বেশি ভালোবাসছে। সবাই ভাবছে আমাদের রোবট বসেরও একটা হৃদয় আছে। সে হঠাৎ অনামিকার কপালে একটা টোকা দিয়ে বলল। আপনার এই রাগী মুখোশটা কাল অফিসে আমি নিজের হাতে খুলব। কাল আমাদের অফিসের গেম শো, মনে আছে তো? ওই যে মিস্টার অ্যান্ড মিসেস কম্পিটিশন। পরের দিন সকালে অফিসে পা রাখতেই অনামিকা দেখলেন অবস্থা আরো ভয়াবহ। হাবিব আর মিতু অফিসের লাউঞ্জে একটা বড় স্টেজ বানিয়েছে। সেখানে লাল গালিচা বিছানো। তানিয়া মাইক্রোফোন হাতে নিয়ে অ্যানাউন্স করছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের অফিসের সব থেকে আকাঙ্ক্ষিত ইভেন্ট। আমাদের বস আর আকাশের মধ্যে হবে একটা ছোট্ট লড়াই। আমরা দেখব আমাদের বস কতটা তার জুনিয়রকে চেনে। অনামিকা অফিসের ভেতরে ঢুকতেই রাগে অগ্নিশর্মা হয়ে যায়। তানিয়া, এসব কি তামাশা? তোমরা কি কাজ করবে না? হাবিব, ওই মাইকটা বন্ধ করো। আমি এখানে কাজ করতে এসেছি, যাত্রা করতে নয়। তোমাদের সবার বেতন আজ থেকে অর্ধেক। ম্যাম, আপনি বেতন কাটেন আর যাই করেন, আজ আপনাকে এই গেম খেলতেই হবে। আকাশ ভাই তো রাজি, তিনি অলরেডি স্টেজে বসে আছেন। অনামিকা তাকিয়ে দেখলেন আকাশ স্টেজে বসে আয়েশ করে আপেল খাচ্ছে। ওর পরনে একটা কালো পাঞ্জাবি, যাতে ওনাকে দেখতে অনামিকার পছন্দের হিরোদের মতোই লাগছে। কিন্তু অনামিকা তা স্বীকার করতে নারাজ। তিনি গটগট করে স্টেজের দিকে এগিয়ে গেলেন। আকাশ, তুই কি চাস আমি সবার সামনে তোকে অপমান করি? তুই কি লজ্জা টজ্জা সব একদমই হারিয়ে বসেছিস? নাম স্টেজ থেকে। আকাশ আপেলে একটা কামড় দিয়ে বলে। ওগো আমার প্রিয়া বস, আপনিও তো কালো শাড়ি পরেছেন, আমিও কালো পাঞ্জাবি। কি ম্যাচিং দেখেছেন? বসুন বসুন, সবাই ওয়েট করছে। যদি না বসেন তবে তানিয়া আপা কিন্তু কাল রাতের ওই জানালা দিয়ে আমার ঢোকার গল্পটা সবাইকে বলে দেবে। ওনাকে সব বলে দিছি কিনা। অনামিকা আতঙ্কে আর লজ্জায় জমে গেলেন। তুই তুই তানিয়াকে ওসব বলেছিস? আকাশ, তুই কি একদম পশু? অনামিকা বাধ্য হয়ে পাশের চেয়ারে বসলেন। খুব তাড়াতাড়ি তুই আমার হাতে বিদায় নিবি, মনে রাখিস। ঠিক আছে, প্রথম রাউন্ড
কে বেশি রাগ করে? আকাশ, তুমি বলো। আকাশ মাইক্রোফোন হাতে নিয়ে শুরু করে। সো দেরি কইরেন না। আরে আপা, এটা কোনো প্রশ্ন হলো? ম্যাম তো ঘুম থেকেও ওঠে রাগি মুখ করে। ওনার টুথপেস্টে যদি ঝাল বেশি হয় তাতেও ওনার মেজাজ সপ্তমে চলে যায়। কাল রাতে যখন আমি ওনার জানালা দিয়ে অনামিকা ঝট করে আকাশের মুখ চেপে ধরে। আকাশ, একদম বাজে কথা বলবি না। অনামিকা সবার দিকে তাকিয়ে জোর করে হাসলেন। ও একটু বাড়িয়ে বলছে। আমি একদম রাগ করি না, তবে বেয়াদব জুনিয়রদের আমি সহ্য করি না। ও, ভেরি ইন্টারেস্টিং। দ্বিতীয় রাউন্ড, বসের প্রিয় খাবার কি? আকাশ বলো। ম্যামের প্রিয় খাবার হলো কাঁচা লঙ্কা আর তেঁতুল, কারণ ওনার কথাগুলো ঠিক তেমনি ঝাল আর টক। তবে সিরিয়াসলি বললে অনামিকা কিন্তু বিরিয়ানি খেতে গিয়ে এলাচ মুখে পড়লে একদম কেলেঙ্কারি বাঁধিয়ে দেয়। আর হ্যাঁ, ওনার হাতে বানানো চা মানেই চিনি ছাড়া তেতো ওষুধ। অনামিকা চিৎকার করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তুই আজ তো একটা মিথ্যাবাদী। আমি চা একদম চিনি দিয়েই খাই। আর হাবিব, তোমরা হাসছো কেন? তোমার চাকরি কি বেশি হয়ে গেছে? আমি এই খেলা আর খেলবো না। ঠিক তখনই অফিসের বাইরে থেকে একজন লম্বা চওড়া লোক হুড়মুড় করে ভেতরে ঢুকলো। ওনার হাতে অনেকগুলো পুলিশ কেস ফাইল। তাকে দেখে অনামিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। লোকটা অনামিকার আরেক পুরনো শত্রু, যে অনামিকার কোম্পানির নামে ফলস মামলা ঠুকেছিল। অনামিকা চৌধুরী, আপনার কোম্পানির উপর আমাদের নতুন স্টার অর্ডার এসেছে। আপনি এখন আর কোনো মিটিং করতে পারবেন না। আর কি এই আকাশ, শুনলাম সে নাকি আপনার হাজবেন্ড। অনামিকা অপমানে শেষ হয়ে যাচ্ছিলেন। আকাশ হঠাৎ স্টেজের ওপর থেকে এক লাফে নিচে নামলো। লোকটার একদম সামনাসামনি গিয়ে দাঁড়ালো। ওরে বাবারে, আপনি সেই মামলার জাহাজ? আরে ভাই, মামলা তো পুরনো হয়ে গেছে। আর আমি অনামিকার হাজবেন্ডই, ঠিক শুনেছেন। আর শোনেন, আপনি যে ডিলটা নিয়ে কথা বলছেন ওটার লিগ্যাল পেপার আমার পকেটে আছে। সে পকেট থেকে একটা কাগজ বের করে লোকটার নাকে ধরে বলল, এই নিন, আপনার মামলার অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেছে কাল রাতেই। এখন এখান থেকে সটকে পড়ুন, নইলে আমার বসের রাগ তো দেখেছেন। ওনার হাতের ব্যাগটা কিন্তু অনেক ভারী। লোকটা থতমত খেয়ে কাগজটা দেখে দ্রুত অফিস থেকে বেরিয়ে গেল। অফিসের সবাই হাততালি দিয়ে উঠল। অনামিকা ওনার চেয়ারে ধপাস করে বসে পড়লেন। ওনার চোখে আজ রাগের বদলে এক ফোঁটা পানি। তিনি বুঝতে পারলেন এই পাগলাটে আকাশই ওনার সব বিপদে ঢাল হয়ে দাঁড়ায়। লোকটার হাত থেকে তার কোম্পানি বেঁচে গেছে। আকাশ অনামিকার পায়ের কাছে বসে ওনার হাতটা আলতো করে ধরে বলে, কি বস, প্রমোশনটা কি এখন হবে নাকি আবার ঘাস কাটতে হবে? কান্না করবেন না ম্যাম, আপনার কাজলে কিন্তু মুখটা পান্ডার মতো হয়ে যাচ্ছে। অনামিকা চোখ মুছে আকাশকে একটা কিল মেরে বলে, তুই একটা আস্ত শয়তান। তুই কাল রাতের কাগজটা জোগাড় করেছিস আর আমাকে বলিসনি? তোর প্রমোশন হবে না, তুই আজীবন আমার জুনিয়রই থাকবি। আর যত যাই করিস আমি তোকে বর মানি না। আকাশ সবার সামনে অনামিকার হাতটা চুমু খেয়ে ফেরে ওঠে। অনামিকা আঁতকে ওঠে। ঠিক আছে বস, আমি জুনিয়র, আর এই জুনিয়রকে শাসন তো আপনি করবেনই। তবে আজ রাতে কিন্তু অফিসের ডিনারটা আমার তরফ থেকে হবে। আর তানিয়া আপা, ভিডিওটা এডিট করে পাঠিয়ে দিয়েন। অনামিকা বিড়বিড় করতে করতে চলে গেলেন কিছু না বলে। আকাশ সেদিকে তাকিয়ে হাসল। রাত 10টা। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে এক থমথমে পরিবেশ। অনামিকা ওনার ল্যাপটপ নিয়ে সোফার এক কোনায় বসে কাজ করছেন। আর আকাশ ওনার উল্টো দিকের চেয়ারে বসে আরাম করে পা নাচিয়ে আপেল খাচ্ছে। ওর পরনে একটা টি শার্ট, যাতে বড় করে লেখা আই লাভ মাই রাগি বস। আকাশ মাঝে মাঝে অনামিকার দিকে তাকিয়ে চোখ টিপ দিচ্ছে। আর অনামিকা ওনার চশমার ওপর দিয়ে এমনভাবে তাকাচ্ছেন যেন ওনার দৃষ্টি দিয়েই আকাশকে ভস্ম করে দেবেন। ঠিক তখনই মোজাব্বেল সাহেব ঘরোয়া পোশাকে ড্রয়িং রুমে ঢুকলেন। ওনার হাতে কিছু ট্যুরিস্ট ব্রোশিওর আর বিমানের টিকিট। মা অনামিকা, আমি আর তোর মা একটা সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের পর তোরা তো শুধু অফিস আর ঝগড়া নিয়ে আছিস, এভাবে তো সংসার চলে না। তাই কাল সকালে তোরা দুজন কক্সবাজার যাচ্ছিস, আমি সব বুকিং করে ফেলেছি। অনামিকা ল্যাপটপটা সজোরে বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন। কি বললে বাবা? কক্সবাজার? অসম্ভব। সামনের সপ্তাহে আমাদের 3টা বড় প্রেজেন্টেশন আছে, নতুন ক্লায়েন্ট আসার কথা। আর এই মুহূর্তে অফিস ছেড়ে কোথাও যাচ্ছি না। আর কার সাথে যাব? এই পাগলের সাথে? অনামিকা ওনার আঙুল উঁচিয়ে আকাশের দিকে দেখালেন। তিনি বললেন, আমি কোনো হানিমুনে চাচ্ছি না। আরে আব্বা, শুনলেন তো?
ম্যামের কাছে রোমান্সের চেয়ে অফিসের ফাইল বেশি প্রিয়। ওনার জন্য হানিমুন মানে হলো সমুদ্রের পাড়ে বসে ল্যাপটপে এক্সেল শিট। ম্যাম, ভয় পাচ্ছেন নাকি? ভাবছেন তো নির্জন বিচে আমি আপনাকে প্রপোজ করে বসবো? আকাশ, তুই একদম মুখ বন্ধ কর। আব্বা, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আমি যাব না। এই বিয়ের নাটকটা এমনিতেই আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে, এখন আবার হানিমুন। অনামিকা, আমি অনুরোধ করছি না, এটা আমার আদেশ। আর শোন, যদি তুই কালকের ফ্লাইটে না যাস তবে কাল থেকে কোম্পানির সিইও পদে তুই আর থাকছিস না। আমি বোর্ডে কথা বলে তোকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেব। কোম্পানি আমি চালাবো, না হয় আকাশের দায়িত্বে দিয়ে দেব। আব্বা, তুমি আমাকে হুমকি দিচ্ছ? এই ফালতু ছেলেটার জন্য তুমি তোমার মেয়ের ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি খেলবে? তুমি জানো ও অফিসে কত বড় নাটক করে? আকাশ সোফা থেকে উঠে অনামিকার একদম কাছে গিয়ে বলে, ওরে বাবা, আব্বা তো দেখি একদম ছক্কা হাঁকিয়েছেন। কি বস, সিইও পদ হারাবেন নাকি আমার সাথে নীল জলরাশি দেখবেন? সে অনামিকার কানের কাছে ফিসফিস করে বলল, রাজি হয়ে যান বস, নইলে কিন্তু আব্বাকে বলবো আমি এখনই আপনার সাথে এই সোফাতে বাসর শুরু করতে চাই। অনামিকা আকাশকে এক ধাক্কায় সরিয়ে দেয়। তুই একটা জানোয়ার। ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি, শুধু তোমার সম্মানের জন্য। কিন্তু মনে রেখো আকাশ, কক্সবাজার গিয়ে যদি তুই আমার আশেপাশে আসার চেষ্টা করিস তবে আমি তোকে সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আসবো। অনামিকা ওনার ব্যাগটা নিয়ে গটগট করে নিজের ঘরে চলে গেল। পরদিন সকাল, কক্সবাজার এয়ারপোর্টে নামার পর থেকেই অনামিকার মেজাজ তুঙ্গে। ওনার পরনে একটা দামি সানগ্লাস আর ওভারকোট। অন্যদিকে আকাশ পরেছে একটা বেদঘুটে লাল নীল ফ্লোরাল প্রিন্টের হাফ শার্ট আর শর্টস। ওর কাঁধে একটা বিশাল ডিএসএলআর ক্যামেরা। হোটেল সাইমনের লাক্সারি স্যুটে ঢুকেই অনামিকা দেখলেন রুমে একটা মাত্র বিশাল কিং সাইজ বেড, যা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। অনামিকা চিৎকার করে হোটেলের বয়কে ডাকে, হাই, এটা কি? আমি কি এটা এক্সট্রা বেড দিতে বলিনি? আর এই গোলাপের পাপড়িগুলো এক্ষুনি সরাও। ম্যাম, স্যার তো ফোন করে বলেছিল এটা হানিমুন কাপল সুইট হবে, তাই আমরা। আকাশ টিপস দিয়ে বয়কে বিদায় করে। আরে অনামিকা, শুধু শুধু গরিব ছেলেটাকে বকা দিচ্ছেন কেন? আমি বলেছি সাজাতে, কি সুন্দর লাগছে না? সে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে বলল, আহ, কি নরম বিছানা। বস, আপনি ওই সোফায় ঘুমান আর আমি এখানে আপনার স্বপ্ন দেখি। তুই বিছানায় শুবি আর আমি সোফায়? তো সাহস তো কম না, তুই মেঝেতে শুবি। আর শোন, এই রুমের মাঝখানে আমি এই মাস্কিং টেপটা দিয়ে একটা বর্ডার টেনে দিচ্ছি। তুই যদি এই বর্ডার পার করিস তবে আমি সোজা পুলিশে ফোন করব। বর্ডার? ওরে বাবারে, আপনি তো দেখি একদম বিজিবি হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, বর্ডার থাকলো, তবে রাতে যদি আপনার ভয় লাগে আর আমাকে ডাকেন তবে কিন্তু আমি বর্ডার ট্যাক্স দেব। অনামিকা কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলে তারা ইনানি বিচে গেল। অনামিকা এক কোনায় ছাতার নিচে বসে ল্যাপটপে কাজ করছেন, আর আকাশ সমুদ্রের ঢেউয়ের সাথে পাগলামি করছে। হঠাৎ আকাশ এক বালতি কাদা আর পানি নিয়ে দৌড়ে এসে অনামিকা ল্যাপটপের ঠিক সামনে আছড়ে পড়ল। অনামিকা আঁতকে উঠে ল্যাপটপটা সরিয়ে নেয়। আকাশ, তুই কি অন্ধ? দেখছিস না আমি কাজ করছি? আমার ল্যাপটপে পানি লাগলে জানিস কত টাকার ক্ষতি হবে? তুই আজ তো একটা জঙ্গলি। আকাশ ভেজা চুলে হাত ঝাঁকিয়ে অনামিকার গায়ের ওপর পানি ছিটিয়ে দেয়। কাজের কথা ছাড়ুন তো ম্যাম, দেখুন সমুদ্রটা কত সুন্দর। আপনি তো দেখি এখানে এসেও সেই অফিসের বাঘিনী হয়ে আছেন। সে হঠাৎ অনামিকার হাতটা শক্ত করে ধরে টান দিল। চলুন একটু পানিকে ভিজি, আপনার ওই গম্ভীর মেজাজটা একটু ধুয়ে আসুক। ছাড়, তুই আমাকে পানিতে নামাতে চাস? আমি সাঁতার জানি না। হাত ছাড় আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? অনামিকা ওনার হিল জুতো সামলাতে না পেরে আকাশের ওপর হুমড়ি খেয়ে পড়লেন। আকাশ অনামিকাকে একদম পাজা কোলা করে কোলে তুলে নিয়ে নেয়। সাঁতার জানেন না তো কি হয়েছে, আপনার এই জুনিয়র তো আছেই। আজ আমি আপনাকে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে জিম্মি করব। যতক্ষণ না বলবেন আকাশ আই লাভ ইউ, ততক্ষণ আপনাকে নামাবো না। অনামিকা আকাশের বুকে কিল মারতে মারতে বলে, তুই একটা ডাকাত, তুই একটা অভদ্র। নামা আমাকে, সবাই দেখছে। তুই কি চাস আমি কাল অফিসে গিয়ে তোর নামে শ্লীলতাহানির মামলা করি? মামলা তো পরেই করবেন, আগে একটু সি ফুড খেয়ে নিন। আপনার চশমাটা কিন্তু পানিতে পড়ে গেছে বস,
এখন তো আপনি আমাকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। সত্যি অনামিকার চশমাটা ঢেউয়ে ভেসে গেছে। অনামিকা এখন ঝাপসা দেখছেন আর আকাশকে আরো শক্ত করে ধরে আছেন। ওনার রাগী চেহারাটা এখন ভয়ে কুঁচকে গেছে। এরপর তিনি রেগে ওকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আকাশ হাসতে থাকে। রাতে ডিনারের সময় আকাশ একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করলো হোটেলের ছাদে। অনামিকা নতুন একটা চশমা পরে গম্ভীর মুখে বসে আছে। টেবিলে রাখা হয়েছে লবস্টার আর কাঁকড়া। অনামিকা কাঁটা চামচ দিয়ে লবস্টারটা খোঁচাতে খোঁচাতে বলে, এই পোকাগুলো তুই খাবি? আমি সব খাবো না, আমি শুধু ডাল ভাত খাবো। তুই কি ইচ্ছে করেই এইসব অর্ডার করেছিস আমাকে জ্বালাতে? আরে বস, এটা লবস্টার, পোকা না। আপনি তো দেখি অফিসের ফাইলে থাকতে থাকতে আসল খাবারই ভুলে গেছেন। নিন, এক লোকমা খেয়ে দেখুন। সে একটা ছোট টুকরো অনামিকার মুখে ধরলো। অনামিকা মুখ সরিয়ে নিয়ে বলে, একদম না, তুই নিজের হাতে আমাকে খাওয়াবি। তুই কি আমার স্বামী হয়ে গেছিস নাকি? আকাশ, মনে রাখিস আমরা এখানে চুক্তিতে এসেছি। তুই আমার বস না, আমি তোর বস। অনামিকা, আপনি কেন এত কঠিন? আপনি কি দেখছেন না আমি আপনাকে হাসানোর কত চেষ্টা করছি? আরমান আপনাকে ধোকা দিয়েছে বলে কি সব পুরুষই খারাপ? একবার শুধু আমার চোখের দিকে তাকিয়ে দেখুন না, সেখানে কোনো শয়তানি নেই, আছে শুধু ভালোবাসা। অনামিকা এক মুহূর্তের জন্য থমকে গিয়ে আবার হাত সরিয়ে নিলেন। নাটক করিস না আকাশ, তোর এই ইমোশনাল কথাবার্তা আমি চিনি। তুই চাস আমার প্রপার্টি আর আমার কোম্পানির শেয়ার। তুই তো সেই লোভী পুরুষদের মতোই। প্রপার্টি? আরে বস, আমার নিজেরই যা পৈতৃক সম্পত্তি আছে তাতে আপনার মতো 10টা কোম্পানি কিনে ফেলা যাবে। আমি এই অফিসে জয়েন করেছি শুধু আপনার ওই রাগী মুখটা ভালোবেসে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, যাই হোক, আপনি আজ ডাল ভাতি খান, আমি চললাম বিচে একটু একাকী হাঁটতে। যদি আপনার ভূতের ভয় লাগে তবে রুমে গিয়ে বর্ডারের উপর থেকে ডাক দিয়েন। অনামিকা একা বসে রইলেন। ওনার মনে হলো আকাশ আজ একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। রাতে রুমে ফেরার পর দেখলেন আকাশ সত্যি সত্যি মেঝেতে কম্বল বিছিয়ে শুয়ে আছে। রুমের মাঝখানে সেই মাক্সিং টেপটা তখনও জলজল করছে। অনামিকা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন। হঠাৎ বাইরে প্রচন্ড মেঘ ডাকলো আর বিদ্যুৎ চমকাতে শুরু করলো। অনামিকার ছোটবেলা থেকেই বজ্রপাতে প্রচন্ড ভয়। তিনি চাদরটা মুড়ি দিয়ে কাঁপতে লাগলেন। আকাশ, এই আকাশ, তুই কি ঘুমিয়ে গেছিস? কেন ম্যাম, বর্ডার কি পার হতে মন চাইছে নাকি কোনো আরশোলা দেখলেন? অনামিকা বিদ্যুতের আওয়াজে চিৎকার করে বিছানা থেকে নেমে সরাসরি আকাশের ওপর গিয়ে পড়লেন। উফ, তুই কি কথা না বলে পারিস না? দেখছিস না কত জোরে বাজ পড়ছে? তুই তুই আমাকে একটু ধর না। আকাশ মুচকে হেসে অনামিকাকে চাপটে ধরে। ওরে বাবারে, বস তো দেখে একদম ভয় পেয়ে বাচ্চা হয়ে গেছেন। এখন কোথায় গেল আপনার সেই সিইও অ্যাটিটিউড? এখন তো আপনি আমার অর্ধাঙ্গিনী হিসেবে আমার বুকেই আশ্রয় নিয়েছেন। অনামিকা আকাশের বুকে মুখ লুকিয়ে রাগী স্বরে বলে, তুই বেশি কথা বলবি না, আমি শুধু ভয়ের জন্য এসেছি, একটু পরে চলে যাব। আকাশ, তুই যদি এটা নিয়ে অফিসে গিয়ে গল্প করিস তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। বলবো না বস, বলবো না। আপনি ঘুমান, আজ রাতটা না হয় আমাদের বর্ডারটা স্থগিত থাকুক। পরের দিন সকালে অনামিকা যখন ঘুম থেকে উঠলেন দেখলেন তিনি আকাশের বাহু ডোরেই আছেন। আকাশ ওনার দিকে তাকিয়ে হাসছে। অনামিকা দ্রুত উঠে দাঁড়িয়ে নিজের কাপড় ঠিক করলেন। আকাশ, তুই কি আমাকে জড়িয়ে ধরেছিলি কেন? তুই কি সুযোগ নিয়েছিস? আরে আপনি তো গতকাল আমাকে জড়িয়ে ধরেছিলেন, মনে নেই? চল, আজই আমরা ঢাকা ফিরবো। আমার আর এই কক্সবাজার ভালো লাগছে না। ঢাকা ফিরবেন? আব্বা তো টিকিট পাঠিয়েছে পরশুর। আজ আমাদের পাহাড়ে যাওয়ার কথা। হিমছড়ি যাবেন না? ঝর্ণার জলে আপনাকে না চুবিয়ে আমি ফিরছি না। তুই যাবি ঝর্ণায়, আমি যাব না। আমি হোটেলে বসে কাজ করব, তুই যা খুশি কর। কিন্তু আকাশের জেদ আর অনামিকার রাগ, এই দুয়ের লড়াইয়ে সবসময় আকাশই জিতে যায়। আকাশের পাগলামির কারণে অচেনা জায়গায় অনামিকা বাধ্য হলো আকাশের কথাই শুনতে। হিমছড়ির সিঁড়ি দিয়ে ওঠার সময় অনামিকা বারবার হাঁপিয়ে যাচ্ছিলেন। আকাশ পেছনে থেকে ধাক্কা দিয়ে ওনাকে উপরে তুলছিল। কি বস, প্রমোশন লেটারে তো খুব জোর দিয়ে সই করেন, এখন সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না? এই তো আর একটু। আকাশ, তুই আমাকে ধাক্কা দিচ্ছিস কেন? আমি কি ফুটবল? সরা তোর হাত, আমি আর এক পাও নড়তে পারবো না। অনামিকা মাঝ রাস্তায় বসে পড়লেন। আকাশ হঠাৎ অনামিকার সামনে উপর হয়ে বসে পড়ল। ঠিক আছে, বসুন না।
আমার পিঠে উঠুন, আমি আপনাকে ঘোড়া হয়ে ওপরে নিয়ে যাব। কি ম্যাম, জুনিয়র যখন ঘোড়া হতে চাইছে তখন চড়বেন না? তুই একটা অসভ্য। আমি তোর পিঠে উঠবো না। সবাই দেখছে, তুই কি চাস লোকে ভাবুক আমি পঙ্গু? এই যে ভাইরা দেখেন, আমার বউ অলসতার জন্য পাহাড় চড়তে পারছে না। আমি কি ওনাকে নিয়ে যাব নাকি ফেলে আসব? আকাশ সবার দিকে তাকিয়ে চেঁচাতে থাকে। আশপাশের পর্যটকরা হাসতে শুরু করলো। অনামিকা অপমানে আর লজ্জায় লাল হয়ে আকাশের পিঠেই চড়ে বসলেন এবং ওনার কানটা জোরে টেনে ধরলেন। অনামিকা কানের কাছে চিৎকার করে। চল এবার, তুই চেয়েছিলি তো আমি তোর পিঠে উঠি, এবার চল, তোকে আজ আমি গাধার নিয়ে ছাড়বো। আকাশ হাসতে হাসতে পাহাড় বাইতে শুরু করলো। গাধা তো আমি আপনার বিয়ের দিনেই হয়েছি বস, এখন শুধু একটু ডিউটি করছি। এই ঝগড়া, এই হাসি আর এই খুনসুটির মধ্য দিয়ে কক্সবাজারের এই হানিমুন যেন এক অদ্ভুত মোড় নিল। অনামিকা বারবার আকাশকে দূরে ঠেলে দিচ্ছেন ঠিকই, কিন্তু ওনার অজান্তেই আকাশের এই পাগলামি ওনার মনের পাথরটা একটু একটু করে গলিয়ে দিচ্ছে, যদিও অনামিকা তা মানতে একদমই রাজি নন। কক্সবাজারের নীল জলরাশির সামনে অনামিকা একটা ইজি চেয়ারে বসে সানগ্লাস পরে সমুদ্র দেখছিলেন। ওনার হাতে একটা ডাবের পানি। আকাশ একটু দূরে ডাব বিক্রেতার সাথে দরাদরি করছে যে একটা ডাব কেন 100 টাকা হবে। অনামিকা ওনার দিকে তাকিয়ে বিরক্তিতে বললেন, এই কৃপণ ছেলেটার সাথে আমাকে 7 জনম কাটাতে হবে? 100 টাকার ডাব নিয়ে 10 মিনিট ধরে ঝগড়া করছে। ঠিক তখনই একদল ছেলে মেয়ে হাসাহাসি করতে করতে অনামিকার টেবিলের সামনে এসে দাঁড়ালো। অনামিকা সানগ্লাসটা একটু নামিয়েই চমকে উঠলেন। এদের মধ্যে আরমানও আছে, অনামিকার সেই প্রাক্তন, যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনামিকাকে ঠকিয়েছিল। সাথে আছে ওনার পুরনো বন্ধু শিলা, রনি আর সুমি। ও মাই গড, অনামিকা তুই এখানে? আমরা তো ভাবলাম তুই অফিসের ফাইলে মুখ গুজে মরে গেছিস। কেমন আছিস রে? হ্যালো অনামিকা, অনেক দিন পর দেখা। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। তা তোমার সেই আইনি হাজবেন্ড কোথায়? নাকি সেও অফিসের কোনো ফাইল সামলাতে ব্যস্ত? আরমান, তোরা এখানে? হ্যাঁ, আমি ভালো আছি। বিয়েটা আসলে হুট করেই। অনামিকা ওনার চশমাটা ঠিক করতে করতে ইতস্তত করছিলেন। ওনার খুব ইচ্ছে করছিল ওখান থেকে পালিয়ে যেতে। তা তোর বর কই রে? তাকে তো দেখছি না। আরমান বলেছিল তুই নাকি কোনো এক জুনিয়রকে বিয়ে করেছিস, সত্যি নাকি? ঠিক তখনই আকাশ হাতে 2টা ডাব নিয়ে শীষ দিতে দিতে চলে এলো। ওনার সেই বিদঘুটে ফ্লোরাল শার্ট আর শর্টস দেখে আরমানরা একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি শুরু করলো। আকাশ অনামিকার পাশে এসে দাঁড়িয়ে একটা ডাব ওনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন বস, 100 টাকার ডাব 80 টাকায় নিয়ে এলাম। লোকটা তো দেখি আপনার মেজাজের মতোই করা ছিল। এরপর সে অনামিকার বন্ধুদের দিকে তাকিয়ে বলে, আরে এরা কারা? আপনার ক্লায়েন্ট নাকি? আকাশ, এরা আমার পুরনো বন্ধু, আর ও আরমান। সুমি হাসতে হাসতে আকাশকে উপর নিচে দেখে। অনামিকা, সিরিয়াসলি এই ছেলেটা তোর বর? এ তো দেখতে একদম পাড়ার মোড়ে চায়ের দোকানের ছেলের মতন, আর ডাব নিয়ে 20 টাকা বাঁচানোর জন্য ঝগড়া করে। অনামিকা, তোমার রুচি এত নিচে নেমে গেছে। জানলে আমি আগে একটা সিগন্যাল দিতাম। একটা জুনিয়র মালি বা পিয়নের সাথে তুমি হানিমুন করছো, এটা তো ন্যাশনাল জোক হয়ে যাবে। অনামিকা রাগে অপমানে চোখ দিয়ে পানি পড়ার মতো অবস্থা। তোরা এসব কি বলছিস? আকাশ আসলে। অনামিকা আর বলতে পারলেন না। ওনার মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যান। আকাশ হঠাৎ হাসতে হাসতে আরমানের সামনে গিয়ে দাঁড়ালো। ওরে বাবারে, আপনারা তো দেখি অনেক বড় লোক। তা আরমান সাহেব, আপনার এই স্যুটের কাপড়টা তো আমার বাসার পর্দার কাপড়ের মতো লাগছে। আর আপনি যে পারফিউম দিয়েছেন ওটা তো মশা তাড়ানোর স্প্রে হিসেবে ভালো কাজ করবে। সে সবার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, শোনেন, আমি অনামিকার বর, আর 20 টাকা বাঁচানো মানে কৃপণতা নয়, ওটা হলো মেধা। আপনাদের মতো যারা বাবার টাকায় ফুর্তি করেন তারা ওটা বুঝবেন না। আর অনামিকার রুচি, ওনার রুচি সেরা বলেই তো ওনার পাশে আমার মতো একটা অরিজিনাল মানুষ আছে। আপনার মতো কোনো প্লাস্টিক শোপিস নেই। এই অভদ্র ছেলে, তুই জানিস আমরা কারা? জানি তো,
আপনারা হলেন একদল বেকার, যারা সমুদ্রের পাড়ে এসে অন্যকে অপমান করে নিজের ছোট লোকমি প্রকাশ করছেন। অনামিকা, চলো এখান থেকে। আবর্জনা পরিষ্কার না করলে গন্ধ ছড়ায়। আরমানরা রাগে গজগজ করতে করতে চলে গেল, কিন্তু অনামিকা যেন ফেটে পড়লেন। তিনি ব্যাগটা আকাশের গায়ে ছুঁড়ে মারলেন। তুই কেন আমার বন্ধুদের অপমান করলি? তুই কে? তুই কেন বললি তুই আমার বর? আমি কি তোকে পারমিশন দিয়েছি? রাখ তোর এই ফালতু অ্যাটিটিউড। তোর জন্য আজ আমার সবার সামনে মাথা কাটা গেল। আপনার মাথা কাটা গেছে? ওনারা আমাকে অপমান করাই নয়, আপনার মাথা কাটা গেছে আপনি আমাকে নিজের বর হিসেবে পরিচয় দিতে লজ্জা পাচ্ছিলেন বলে। আপনি এখনও ওই আরমানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনামিকা। আপনি একটা দুর্বল নারী। অনামিকা আকাশের গালে একটা চড় মারার ভঙ্গি করে ও আবার হাত নামিয়ে ফেলে। মুখ সামাল দে আকাশ। তুই আমার বস না যে যা খুশি বলবি। না আমার হাজবেন্ড। তুই আমার জুনিয়র আর জুনিয়রই থাকবি। যা এখান থেকে। আমার তোকে আর দেখতে চাই না। রাগের মাথায় অনামিকা হোটেল রুমে না গিয়ে ওনার বন্ধুদের সাথে যোগাযোগ করলেন। সন্ধ্যায় তিনি হোটেলের বারে ওনার বন্ধুদের সাথে পার্টিতে যোগ দিলেন। তিনি আকাশের ওপর এতটাই রেগেছিলেন যে নিজেকে সামলাতে না পেরে পরপর কয়েক গ্লাস মদ খেয়ে ফেললেন। ওনার বন্ধুরা ওনাকে উস্কে দিচ্ছিল। আরমান অনামিকার কাঁধে হাত দিয়ে বলে, দেখলে তো অনামিকা, ওই সস্তা ছেলেটা তোমার যোগ্য নয়। চলো আজ সারা রাত এনজয় করি, ওই মালিটাকে ভুলে যাও। রাত তখন 11টা। অনামিকা একদম মাতাল হয়ে টলছেন। ঠিক তখনই আকাশ বারে ঢুকলো। ওনার চোখে মুখে এখন আর কোনো হাসি নেই, আছে এক গভীর গাম্ভীর্য। আকাশ অনামিকার হাত ধরে টান দিয়ে বলে, অনামিকা, অনেক হয়েছে, এবার রুমে চলুন, আপনি সেন্স হারাচ্ছেন। অনামিকা হাত ছাকিয়ে সরিয়ে দিয়ে টলতে টলতে বলে, আমি তোকে আর দেখতে চাই না। ছাড়। তুই কে? তুই তো আমার জুনিয়র। তুই কেন আমার বাড়ি এসেছিস? যা এখান থেকে। দেখছিস না আমি আমার লেভেলের মানুষের সাথে আছি? তুই তো ডাব বিক্রেতা। এই ছেলে অনামিকা যেতে চাচ্ছে না, তুই যা এখান থেকে, না হলে কিন্তু বাউন্স ডাকবো। আরমান আকাশের বুকে হাত দিয়ে জোরে ধাক্কা দেয়। আকাশ আরমানের হাতটা মুচড়ে দিয়ে বলে, বাউন্সার ডাকার আগে তুই নিজের হার সামলা। অনামিকা আমার বউ, আমি ওকে নিয়ে যেতে এসেছি। সে অনামিকার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, অনামিকা, ভালোই ভালোই বলছি, চলুন, ড্রামা করবেন না। আমি যাব না। তুই আমার কে? তুই তো একটা সস্তা ছেলে যাকে আমার বাবা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তোকে দেখলে আমার ঘেন্না হয়। তুই আমার পার্সোনাল স্পেসে আসবি না। যা এখান থেকে। তোর মতো ছোট লোক বর আমার চাই না। বাড়ির সবাই ওদের দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। আকাশ এক মুহূর্ত অনামিকার চোখের দিকে তাকালো। সেই চোখে আজ অনেক কষ্ট। আকাশ আর কিছু বলল না। সে ধীরে ধীরে বার থেকে বেরিয়ে গেল। আকাশ যাওয়ার আগে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, এনজয় করুন, তবে মনে রাখবেন মাতাল মানুষকে নিয়ে খেলা করা বীরত্ব নয়, কাপুরুষতা। 1 ঘন্টা পর অনামিকা আর হাঁটতে পারছেন না। আরমানরা ওনাকে হোটেলের লবিতে ছেড়ে দিয়ে যে যার রুমে চলে গেছে। অনামিকা টানতে টানতে রুমে এলেন। রুমে ঢুকে দেখলেন আকাশ জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে সমুদ্র দেখছে। অনামিকা দরজায় ধাক্কা দিয়ে ঢুকে চিৎকার করে, কি? এখনো যাসনি? তুই কি আমার রুম পাহারা দিচ্ছিস? তোর কত সাহস? তুই সবার সামনে আমাকে অপমান করে আসলি। তুই কেন আমাকে ওখান থেকে আনতে গিয়েছিলি? আকাশ ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে অনামিকার সামনে গিয়ে দাঁড়ালো। ওর গলার স্বর একদম শান্ত কিন্তু বরফ শীতল। অনামিকা, আপনি আজ যা করেছেন তারপর আপনার উপর আমার আর কোনো মায়া অবশিষ্ট নেই। আপনি মনে করেন আমি আপনার প্রপার্টির জন্য আপনার সাথে আছি? শুনুন, কাল সকালে আমরা ঢাকা ফিরব এবং আমি আপনার ডিভোর্স পেপারে সই করে দেব। আমার মতো ছোটলোক বরের হাত থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু কি আজব, আপনি জেনেও জানলেন না আমি ছোটলোক নই, আমারও যথেষ্ট ক্ষমতা, প্রতাপ, প্রতিপত্তি আছে। আমি কেবল... অনামিকা মাতাল অবস্থায় অট্টহাসি দিয়ে বলে, ডিভোর্স? ওরে বাবারে, খুব শখ না? যা এক্ষুনি। আমি তো এটাই চাইতাম। তুই চলে গেলে আমি শান্তিতে ঘুমাতে পারবো। তুই আমার অফিসের কলঙ্ক, আমার জীবনের কলঙ্ক। আকাশ হঠাৎ অনামিকার 2 কাঁধ শক্ত করে চেপে ধরে দেওয়ালে চেপে ধরলো। চুপ, একদম চুপ। আপনি মদ খেয়ে জ্ঞান হারিয়েছেন বলে যা খুশি বলবেন তা হবে না। আপনার ওই বন্ধুদের সাথে আজ রাতে যা যা হলো, কাল সকালে যখন জ্ঞান ফিরবে তখন বুঝবেন কারা আপনার লেভেলের আর কে আপনার পাশে ছিল। এখন ঘুমান।
অনামিকা আকাশকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ছাড়, তুই আমার গায়ে হাত দিচ্ছিস? তুই জানিস আমি কে? আমি অনামিকা চৌধুরী। অনামিকাকে এক ঝটকায় বিছানায় ফেলে দিয়ে কম্বল চাপা দিয়ে দিল। আপনি কে সেটা আমি ভুলে গেছি। এখন আপনি শুধু একজন মাতাল নারী যার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। গুড নাইট মিসেস অনামিকা, এটা আপনার সাথে আমার শেষ রাত। অনামিকা বিছানায় পড়ে গিয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। আকাশ সারা রাত সোফায় বসে রইল। সমুদ্রের গর্জনের চেয়েও বড় ঝড় বইছে আজ ওর মনের ভেতর। ওর সেই চঞ্চলতার হাসি আজ কোথায় যেন হারিয়ে গেছে। রাত তখন 2টো। অনামিকা বিছানায় শুয়ে থাকলেও মদের ঘোরে ওনার মস্তিষ্ক তখনও আগ্নেয়গিরির মতো ফুটছে। ওপাশে সোফায় আকাশ ক্লান্তিতে চোখ বুজছে। অনামিকা টলতে টলতে বিছানা থেকে উঠলেন। ওনার মনে হচ্ছে এই রুমের দেওয়ালগুলো ওনাকে গিলে ফেলছে। তিনি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, তুই ভেবেছিস তুই আমাকে শাসন করবি? তুই কে? আজই আমি তোকে দেখিয়ে দিব আমি কার যোগ্য। অনামিকা টলমলো পায়ে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে ওনার মাথা ঘুরছিল। বেরিয়ে এলো। ওর চোখ আজ এক পৈশাচিক দৃষ্টি। আরমান অনামিকার পথ আটকে ধরে। আরে অনামিকা, তুমি একা এই রাতে? তোমার ওই মালিবর কি তবে ঘুমিয়ে পড়েছে? চলো আমার রুমে একটু কফি খাবে, তোমার নেশাটা কাটানো দরকার। আরমান, তুই তুই এখানে কেন? যা এখান থেকে, আমি রুমে যাচ্ছি না। আরমান অনামিকার হাতটা শক্ত করে ধরে হ্যাচকা টান দিল। আরমান জোর করে অনামিকাকে পাশের একটা খালি রুমে ঢুকিয়ে দরজা লক করে দিল। অনামিকা মাতাল অবস্থায় বাধা দেওয়ার চেষ্টা করলেও ওনার শরীরে সেই শক্তি ছিল না। আরমান যখন ওনার উপর চড়াও হতে গেল, অনামিকা তখন মরণপণ আর্তনাদ করে উঠলেন। আকাশ বাঁচাও আমাকে, আকাশ বাঁচাও। ওদিকে রুমে আকাশের হঠাৎ ঘুম ভেঙে গেল। সে দেখলো বিছানা খালি, দরজা খোলা। ওর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে দ্রুত করিডোর বেরিয়ে এলো। হঠাৎ পাশের রুম থেকে অনামিকার অস্ফুট চিৎকার আর ধস্তাধস্তির শব্দ ওনার কানে এলো। আকাশ এক মুহূর্ত দেরি না করে সজোরে দরজায় লাথি মারলো। 2-3টে ধাক্কায় লক ভেঙে গেল। ভেতরে আরমান অনামিকার ওড়না ধরে টানা হেঁচড়া করছিল। আকাশ যেন এক জীবন্ত আগ্নেয়গিরি হয়ে ঘরে ঢুকলো। সে আরমানের কলার ধরে এক ঝটকায় তুলে আছড়ে ফেললো দেওয়ালে। এরপর শুরু হলো বৃষ্টির মতো ঘুষি। কুলাঙ্গার, তুই ভেবেছিলি আকাশ বেঁচে থাকতে তুই আমার বউয়ের গায়ে হাত দিবি? তোর ওই হাত আমি আজ শরীর থেকে আলাদা করে দেব। আরমান নাক মুখ দিয়ে রক্ত নিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে পালালো। অনামিকা তখন মেঝেতে কুঁকড়ে বসে কাঁদছেন। ওনার জ্ঞান তখনও পুরোপুরি ফেরেনি। আকাশ ওনাকে টেনে তুলল। আকাশ অনামিকাকে বাথরুমে নিয়ে গিয়ে ওনার মুখে পানির ঝাপটা মারতে শুরু করলো। এখন হুঁশ ফিরছে? দেখুন তো আপনি কোন নরকে পা দিয়েছিলেন। আপনার ওই হাই ক্লাস বন্ধুরা কোথায় এখন? ছাড়, তুই আমাকে কেন বাঁচালি? যা এখান থেকে। আকাশ চরম বিরক্তি আর রাগে অনামিকার গালে একটা সজোরে চড় বসিয়ে দিল। চুপ, একদম চুপ। এই চটটা আপনার ওই নোংরা অহংকারের জন্য। আপনি আজ যে নিচে নেমেছেন তা দেখার পর আমার ঘৃণা হচ্ছে আপনাকে নিজের স্ত্রী বলতে। আপনার এই আধুনিক জীবনের আভিজাত্য আপনাকে আজ পশুর স্তরে নিয়ে গেছে। আপনি মত্ত হয়ে নিজের ইজ্জত বিলিয়ে দিতে গিয়েছিলেন ওই কুকুরের কাছে। অনামিকা চর খেয়ে এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। ওনার চোখের জল আর জলের ঝাপটা মিলেমিশে নেশাটা যেন এক নিমেষেই কেটে গেল। আকাশ, আমি আর একটা শব্দ নয়, কাল সকালে আমরা ঢাকা ফিরব। আর কালই আপনার সাথে আমার শেষ দিন। আপনার এই বিষাক্ত জীবন থেকে আমি মুক্তি চাই। আপনার মতো অমানুষের পাশে থাকার চেয়ে একা মরা অনেক ভালো। ঘুমান এখন। আকাশ সারা রাত অনামিকার দিকে আর ফিরেও তাকালো না। অনামিকা সারা রাত মেঝেতে বসে ফুপিয়ে কাঁদলেন। ওনার মনে হলো আজ ওনার সব অহংকার, সব আভিজাত্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন যাকে তিনি ছোট লোক ভেবে ঘৃণা করেছেন সেই মানুষটাই আজ ওনার সর্বোচ্চ বাঁচিয়েছে। পরের দিন সকাল, কক্সবাজার থেকে ঢাকার পথে গাড়ি চলছে। ড্রাইভারের পাশে আকাশ গম্ভীর মুখে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। পেছনের সিটে অনামিকা বসে আছেন। ওনার চোখ দুটো ফোলা, চশমাটা আজ আর নাকে নেই। ওনার সেই কড়া মেজাজ আজ কোথায় যেন বিলীন হয়ে গেছে। আকাশ গাড়ির কাঁচ দিয়ে তাকিয়ে শান্ত গলায় বলল, ড্রাইভার সাহেব, গাড়িটা একটু থামান। অনামিকা ম্যাম, আমরা ঢাকা প্রায় পৌঁছে গেছি। বাসায় গিয়ে আমি ডিভোর্স পেপারটা দিয়ে দিব। আজই আপনার এই নরক থেকে আমার মুক্তি। আকাশ, একটু কথা বলবি? আমি জানি আমি ভুল করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল।
আমি বুঝতে পারিনি কে আমার আপন আর কে পর। তুই আমাকে আবার মানুষ বানিয়েছিস আকাশ, আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা? আপনি তো মানুষই নন অনামিকা, আপনি একটা রোবট যার ভেতর শুধু ইগো ভরা। যে মানুষ তার স্বামীকে সবার সামনে ছোট লোক বলতে পারে, তাকে ক্ষমা করার ক্ষমতা আমার নেই। আপনি আপনার ওই অফিসার ফাইল নিয়ে সুখে থাকুন। গাড়ি থামতেই আকাশ নামতে চাইলো। অনামিকা হুট করে দরজা খুলে রাস্তার মাঝখানে নেমে গেলেন। ওপাশ থেকে একটা দ্রুতগামী ট্রাক আসছিল। অনামিকা যেন স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন ট্রাকটার সামনে। ওনার চোখে তখন বাঁচার কোনো আকুলতা নেই। যদি তুই আমাকে ছেড়ে যাস আকাশ, তবে আমার বেঁচে থেকে লাভ নেই। আমি তোকে ছাড়া কিছুই না। অনামিকা, না। ট্রাকটা ব্রেক কষার আগেই আকাশ এক দৌড়ে গিয়ে অনামিকাকে চাপটে ধরে রাস্তায় অন্য পাশে ছিটকে পড়ল। দুজনেই ধুলোয় মাখামাখি, আকাশের কোনোই দিয়ে রক্ত ঝরছে। আকাশ অনামিকার কাঁধ ধরে ঝাঁকিয়ে ওঠে। আপনি কি পাগল হয়ে গেছেন? মরতে চান কেন? আপনার কি হয়েছে? অনামিকা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। হ্যাঁ, আমি পাগল, তোর জন্য পাগল। আকাশ, আমি এতদিন যা করেছি সব ভুল ছিল। আমার এই বসগিরি সব মিথ্যে। তুই না থাকলে আমি আর একটা দিনও বাঁচবো না। আমাকে ফেলে যাস না আকাশ। আমি তোর সেই বিলাই বউ হয়েই থাকতে চাই। আমাকে আর একবার সুযোগ দে। আকাশ অনামিকার ভেজা মুখের দিকে তাকিয়ে ওনার চোখের জল মুছে দিল। ওর রাগ যেন এক নিমেষেই জল হয়ে গেল। আপনি তো দেখি মরতেও জানেন না ঠিক করে। যদি কিছু হয়ে যেত, এই রাগী বসটা চলে গেলে এই বোকা জুনিয়রটাকে কে সামলাতো? অনামিকা আকাশের বুকে মুখ লুকিয়ে অভিমান বলে, তুই সামলাবি, সারা জীবন এইভাবেই শাসন করবি আর কখনো ডিভোর্সের কথা বলবি না। বল, তুই থাকবি তো? থাকবো না মানে? আপনার ওই অফিসের পেন্ডিং ফাইলগুলো সই করবে কে? আর আমার প্রমোশনটা কি আটকে থাকবে? অনামিকা হেসে দিয়ে আকাশের গালে টেনে ধরে বলে, তুই একটা আস্ত জ্বালাতন। তোর জীবনের জন্য, তোর আজীবনের জন্য প্রমোশন মঞ্জুর করা হলো আমার মনের সিইও পদে। অনামিকা আকাশের বুকে মুখ লুকিয়ে অভিমানে বলে। অনামিকা হেসে দিয়ে আকাশের গাল টেনে ধরে। রাস্তার ধুলোবালি আর ঘামের মাঝে দাঁড়িয়ে থাকা এই দুই হৃদয়ের মিলন হলো নতুন ভোরে। অনামিকার সেই কড়া বসগিরি আজ আকাশের ভালোবাসার কাছে নতি স্বীকার করলো। আকাশও বুঝতে পারলো ওনার এই বাঘিনী আসলে ভেতরের এক অসহায় প্রেমিকা। তারা আবার গাড়িতে বসলো। এবার আর আলাদা নয়। অনামিকা আকাশের কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুঝলেন। রাস্তার ধারের গাছপালাগুলো যেন সাক্ষী হয়ে রইল অহংকারের হার আর ভালোবাসার এই চরম জয়ের।